শুভরাত্রি। হুম, না থাক চলবে। না না থাক। কাছে উঠলে ক্লাসে উঠলে খাবারের কথা আর ইয়া থাকে না। ইয়া আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। হ্যাঁ, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু বলবেন। হ্যাঁ, আমরা শুরু করব এখন। ওকে, ঠিক আছে, আসেন আমরা শুরু করি। আমাদের আজকে প্রথম ক্লাস হচ্ছে, আমি এটা যদি একটু ঠিক করে নেই, এটা হচ্ছে আচ্ছা মধ্যযুগ 1, তাই না? মধ্যযুগ, মধ্যযুগ, ঠিক আছে, আমাদের মধ্যযুগের ক্লাস আজকে। আচ্ছা, আমরা যেখান থেকে শেষ করেছিলাম গত ক্লাসে, আমরা প্রাচীন যুগটা হয়তো শেষ করেছিলাম। ওইখানে যেটা বলা ছিল, দেখেন প্রাচীন যুগের লাস্টে কি হয়েছিল, আমরা দেখেছি যে প্রাচীন যুগটা কিভাবে শেষ হয়েছিল। আমাদের 1204 সালে একটা ঘটনা ঘটেছে। 1204 সালে 1204 সালে আমাদের বাংলার শেষ হিন্দু রাজা, স্বাধীন হিন্দু রাজা, ওনার নাম হচ্ছে লক্ষণ সেন, তাই না? এই লক্ষণ সেন এই 1204 সালে একজন তুর্কি সেনা, তুর্কি শাসক, ওনার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কাছে পরাজিত হওয়ার মাধ্যমে আমাদের এই বাংলা থেকে প্রাচীন যুগের অবসান ঘটে, ক্ষমতা চলে যায়। কিন্তু ইখতিয়ার উদ্দিন যেহেতু উনি একজন মুসলিম ছিলেন, তুর্কি বীর ছিলেন, এ কারণে ক্ষমতা চলে যায় হচ্ছে মুসলমানদের হাতে। তার মানে আমাদের মধ্যযুগটা শুরু হয় হচ্ছে মুসলিম শাসন দিয়ে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এখন শুরু করব হচ্ছে মুসলিম শাসন। তাহলে আমাদের হেডলাইনটা কি হবে? হেডলাইনটা হবে হচ্ছে উপমহাদেশে মুসলিম শাসন। উপমহাদেশে মুসলিম শাসন। উপমহাদেশে মুসলিম শাসন। আমি আবারও বলছি যে আমাদের হিন্দু যে শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন বাংলার, তাহলে হিন্দুদের কাছ থেকে ক্ষমতা আসছে, যেহেতু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি উনি একজন মুসলমান ছিলেন, ক্ষমতা আসছে কিন্তু মুসলমানদের হাতে। তো এটা ছিল 1204 সালের ঘটনা। আমি আরো আগে ভারতবর্ষে, পুরো ভারতবর্ষে মুসলিম শাসনটা, মুসলমানদের আগমনটা কিভাবে ঘটেছে আমি এটা শুরু করব, ঠিক আছে? আরো কিছু আগে থেকে আমি প্রথমে আপনাদেরকে বলবো 712 সালের একটা ঘটনা বলবো। 712 সাল, ওই আরো 500 বছর আগে। 712 সালে দেখেন, ইরাকের একজন শাসনকর্তা ছিলেন, ওনার নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ উনি একজন ব্যবসায়ী ছিলেন। উনি এখান থেকে আমাদের এই ভারতবর্ষ থেকে মশলা নিয়ে গিয়ে উনি ইউরোপে বিক্রি করতেন। এবং এটা ছিল আপনার এটা ছিল হচ্ছে খুবই লাভজনক একটা ব্যবসা। আমাদের ভারতবর্ষ, বিশেষ করে হচ্ছে আপনার শ্রীলঙ্কা, কেরালা, এই অঞ্চলগুলোতে প্রচুর মশলা উৎপাদন হতো। তো এগুলা নিয়ে গিয়ে তারা হচ্ছে ইউরোপে নিয়ে বিক্রি করতো। তো ইউরোপে যে যাওয়ার পথে উনি যে ওনার যে জাহাজে করে যে নিয়ে যেতেন ওই মশলাগুলো, এই জাহাজে করে নিয়ে যাওয়ার সময় পাকিস্তানের লাহোরে একটা বন্দর ছিল, ওইটার নাম হচ্ছে দেবল বন্দর। দেবল বন্দর এখন লিখতে হবে না, আমি লিখার জন্য বলছি, আমি লিখে দিব, ঠিক আছে? আগে জিনিসটা বুঝেন। এই দেবল বন্দরে তারা হচ্ছে নোঙর করতো। এই যে জাহাজ নিয়ে যাওয়ার সময় পাকিস্তানের দেবল বন্দরে তারা নোঙর করতো, এখানে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে আবার ইউরোপে যেত। তো এই দেবল বন্দরের রাজা ছিলেন, ওনার নাম হচ্ছে রাজা দাহির।
দেবলবন্দরের রাজা ছিলেন দাহির। তো এই হাজ্জাজ বিন ইউসুফকে কিন্তু শোনা যায় না। খাদিজা খাতুন লামিয়া শোনা যায় না, একটু বলেন তো আবার, একটু বলেন তো শোনা যাচ্ছে কিনা? সাউন্ড কম। সোহাগ ভাই দেখেন তো সাউন্ডটা ঠিক আছে কিনা, সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বলবেন। সোহাগ ভাই সাউন্ডটা ঠিক আছে কিনা একটু দেখেন তো। হ্যাঁ, এটা এই যে একটু আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম আমি আসার সময়। আচ্ছা, ক্লিয়ার, এক এক কে বলছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে তারপর দেখেন এই হাজ্জাজ বিন ইউসুফ যেহেতু উনি যেহেতু এখানে নোঙর করতেন, তার মানে এই রাজা দাহিরকে কিন্তু এই যে এই বন্দরের রাজা, এই অঞ্চলের রাজা দাহির, তো এই রাজা দাহিরকে কিন্তু ওনার ট্যাক্স দেওয়া লাগতো। তো একবার একটা ঘটনা ঘটে কি জানেন, যে হাজ্জাজ বিন ইউসুফ এক জাহাজ ভর্তি মশলা নিয়ে উনি যখন যাচ্ছিলেন ইউরোপে, উনি হচ্ছে এই দেবল বন্দরে নোঙর করার পর ওনার পুরো জাহাজের মশলা সব লুটপাট হয়ে গেল, নিয়ে গেল লুটপাট করে। তাও উনি যেহেতু ওনার জাহাজ যেহেতু এখানে লুটপাট হয়েছে, তাহলে এটা দায়ভারটা কার বলেন তো? দাহিরের না? যেহেতু তাকে ট্যাক্স দিত আগে, তার মানে এই দায়ভারটা কিন্তু রাজা দাহিরের। তো হাজ্জাজ বিন ইউসুফ কি করলো? এই হাজ্জাজ বিন ইউসুফ হচ্ছে এই রাজা দাহিরকে হচ্ছে উনি হচ্ছে ক্ষতিপূরণ চাইলেন, যে আপনাকে এটার ক্ষতিপূরণ দিতে হবে। তখন রাজা দাহির কি করে? সে অস্বীকৃতি জানায় যে না, আমি কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না। তখন এই হাজ্জাজ বিন ইউসুফ উনি বাধ্য হয়ে ওনার মেয়ের জামাই, ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম, এই মোহাম্মদ বিন কাসিমকে পাঠায় হচ্ছে এই রাজা দাহিরের সাথে বোঝাপড়া করার জন্য। এবং এই মোহাম্মদ বিন কাসিম এসেই কিন্তু মোহাম্মদ বিন কাসিম এসেই হচ্ছে রাজা দাহিরকে পরাজিত করে তাকে হত্যা করে এই উপমহাদেশে মুসলমানদের আগমনের সূচনাটা ঘটান। তাহলে এই যে ঘটনাটা আমি বললাম, এই যে কাহিনীটা বললাম, এটা আমরা একসাথে লিখে দিব এখানে, যে 712 সালে হাজ্জাজ, এটা লিখবেন সবাই, বিন ইউসুফের জামাতা, হাজ্জাজ বিন ইউসুফের জামাতা মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিম দেবল বন্দরের রাজা, বন্দরের রাজা। এই নামগুলো, বন্দরের নামটা, রাজার নামটা, এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? রাজা দাহিরকে পরাজিত করে উপমহাদেশে মুসলমানদের আগমনের সূচনা ঘটান। এটা ছিল একেবারে শুরু, এটা ছিল আমাদের মুসলমানদের আগমনের একেবারে শুরু। আমি তারপরে চলে যাব আরো 300 বছর পরে, অর্থাৎ 1000 সাল, 1000 থেকে 1027, এই 1000 থেকে 1027, এই 27 বছরের মধ্যে গজনির একজন সুলতান ছিলেন, ওনার নাম হচ্ছে সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ, এই সুলতান মাহমুদ এই 1000 থেকে এই 1027, এই 27 বছরে আমাদের ভারতবর্ষে উনি হচ্ছে কি করেন? উনি গজনি থেকে এসেছিলেন, ঠিক আছে? তো এই গজনি থেকে এসে উনি হচ্ছে আমাদের ভারতবর্ষের 17 বার, এই এটা সংখ্যাটা মনে রাখতে হবে, 17 বার কিন্তু উনি অভিযান পরিচালনা করেন, 17 বার অভিযান পরিচালনা করেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের এই ভারতবর্ষে তৎকালীন সময় প্রাচীন যুগ বা মধ্যযুগে আর যাই হোক ধন সম্পদে পরিপূর্ণ ছিল, প্রচুর ধন সম্পদ ছিল। মানে এখন আমরা যেমন স্বপ্ন দেখি যে আমরা হচ্ছে ইউরোপে যাব, আমেরিকাতে যাব, তৎকালীন সময় ইউরোপ আমেরিকার যারা ছিল তাদের স্বপ্ন ছিল হচ্ছে আমাদের ভারতবর্ষে আসবে, এখানে প্রচুর পরিমাণে ধন সম্পদ ছিল। তো এই কারণে কিন্তু এই যে সুলতান মাহমুদ, উনি আমাদের এখানে এসে ভারতবর্ষের 17 বার, এই 27 বছরে, 1000 থেকে 1027, এই 27 বছরের 17 বার অভিযান পরিচালনা করেন, এবং প্রত্যেকবারই উনি প্রচুর পরিমাণে ধন সম্পদ নিয়ে যান, এবং এই ধন সম্পদগুলো নিয়ে গিয়ে উনি ওনার এলাকার মধ্যে মসজিদ বানান, মাদ্রাসা বানান, জনগণকে দান করেন, স্কুল কলেজ নির্মাণ করেন, মানে জনহিতৈষী যত কাজ আছে এই কাজগুলো করেন আমাদের এখান থেকে এই সম্পদ নিয়ে, ঠিক আছে?
তো এটা ছিল, দেখেন এখন পর্যন্ত আমাদের ভারতবর্ষে এই যে মুসলমান প্রথমে আসলে মোহাম্মদ বিন কাসিম, তারপরে এই যে সুলতান মাহমুদ, তারা কিন্তু স্থায়ীভাবে বসবাস কিন্তু এখনো শুরু করে নাই। আমরা কিন্তু এখনো পাই নাই যারা হচ্ছে ভারতবর্ষে স্থায়ী মুসলিম শাসক, কিন্তু এখনো পাই নাই। ঠিক আছে, আমি চলে যাব। অনেক ধন্যবাদ ভাই কাউসার খান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপর আসেন, আমি চলে যাব হচ্ছে তারপরে অটোলেখা। সোহাগ ভাই একটু দেখবেন তো সাবটাইটেল গুলো একটু ইয়া করে দেন, ওনাদের দেখতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, একটু সাবটাইটেল গুলো বন্ধ করে দিবেন। হ্যাঁ সোহাগ ভাই, একটু সাবটাইটেল গুলো বন্ধ করে দিবেন। আচ্ছা আচ্ছা, আর যেটা সমস্যা হচ্ছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 1000 থেকে 1027 সালে সুলতান মাহমুদ উনি হচ্ছে ভারতবর্ষের 17 বার অভিযান পরিচালনা করেন। আচ্ছা, এবার আসেন, আমি আরো চলে যাব আরো 150 বছর পরে। আমি দুইটা সাল লিখবো, একটা হচ্ছে 1191, আর একটা হচ্ছে 1192। 1191 আরেকটা হচ্ছে 1192। আচ্ছা আমি একটা বলি আর লেখা ওঠে অন্যটা না। আচ্ছা সোহাগ ভাই, একটু সাবটাইটেল গুলো যেন বন্ধ হয়ে যায়, একটু দেখেন তো এটা কি করা যায়। আচ্ছা দেখেন, দুইটা সাল লিখছি, দুইটা সালে ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এই ভারতের হরিয়ানা প্রদেশের একটা জায়গার নাম আছে তরাইন। তরাইন, ঠিক আছে। এই তরাইনে এই 1191 এবং 1192 এই দুই বছরে দুইবার যুদ্ধ হয়। ঠিক আছে, এবং যুদ্ধ দেখেন, আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে উপমহাদেশে মুসলমানরা আগমনটা কিভাবে ঘটে সেটা বের করা। তাহলে দেখেন এইখানে এই যে তরাইনের যুদ্ধ যেটাকে বলি আমরা, 1191 আর 1192, এই 2 বছরে দুইবার যুদ্ধ হয়, দুইটা পক্ষ। একটা হচ্ছে হিন্দু রাজা ছিলেন একজন, ওনার নাম হচ্ছে পৃথ্বীরাজ চৌহান, আর তার সাথে একজন মুসলমান রাজা ছিলেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের দুইবার যুদ্ধ হয়, একটা 1191 আর একটা হচ্ছে 1192 সালে। ঠিক আছে, আচ্ছা আমি 1000, ও আচ্ছা 1027 লেখাটা ভুলেছে। আচ্ছা সমস্যা নেই, একটু ঠিক করে লেখেন। হ্যাঁ ঠিক করে একটু লেখেন, ওকে। আচ্ছা এরপর আসেন, তো এই যে যেটা বলছিলাম যে তরাইনের মধ্যে এই 1191 আর 1192, এই 2 বছরে কিন্তু দুইবার, তাই এই দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়। উনি হচ্ছে হিন্দু রাজা আর উনি হচ্ছে মুসলমান। আমার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের আগমনটা কিভাবে ঘটেছে এটা দেখানো আপনাদের। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন, তো প্রথম যুদ্ধে তরাইনের যে প্রথম যুদ্ধটা হয়, এই প্রথম যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে। এটাও কিন্তু মনে রাখতে হবে, তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করে, দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করে। ঠিক আছে, তাহলে প্রথম যুদ্ধে জয়লাভ করা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি কিন্তু প্রথম যুদ্ধে পরাজিত হন। মোহাম্মদ ঘুরি হচ্ছে প্রথম যুদ্ধে পরাজিত হন। আর দ্বিতীয় যুদ্ধে, তরাইনের দ্বিতীয় যুদ্ধে এই পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন আর মোহাম্মদ ঘুরি জয়লাভ করে। আমি আবারও বলছি, প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে, মোহাম্মদ ঘুরি কিন্তু পরাজিত হয়। আর দ্বিতীয় যুদ্ধে হচ্ছে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়, মোহাম্মদ ঘুরি হচ্ছে এখানে জয়লাভ করে। এবার আসেন কারণটা কি। কারণটা হচ্ছে দেখেন, এই পৃথ্বীরাজ চৌহান এই অঞ্চলে যে অন্যান্য আরো হিন্দু রাজারা আছে তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছিলেন, যে তাদেরকে বুঝিয়েছিলেন যে দেখেন ওই যে 300 বছর আগে দেখেন সুলতান মাহমুদ এসেছিল, 100-150 বছর আগে, 1027 সাল, যে এই 150 বছর আগে সুলতান মাহমুদ এসে যেভাবে জিনিসপত্র নিয়ে গিয়েছে অভিযান পরিচালনা করে, যদি মোহাম্মদ ঘুরি আবার আসতে পারে তাহলে ওই সুলতান মাহমুদের মতো এসে যত ধন সম্পদ আছে সব আবার নিয়ে যাবে আমাদেরকে মেরে। তো এই ভয়টা দেখাইছে অন্যান্য হিন্দু রাজাদেরকে। তখন সব হিন্দু রাজারা কি করলো, তারা একসাথে হয়ে কিন্তু এই মোহাম্মদ ঘুরির বিপক্ষে কিন্তু যুদ্ধ করলো। ঠিক আছে, মোহাম্মদ ঘুরির বিপক্ষে যুদ্ধ করলো, এবং এই যুদ্ধে দেখা গেল যে মোহাম্মদ ঘুরি এখানে পরাজিত হলেন 1191 সালে, আর পৃথ্বীরাজ চৌহান কিন্তু এখানে জয়লাভ করলেন। এবার আসেন দ্বিতীয়বার মোহাম্মদ ঘুরি কিন্তু উনি আবার, দেখেন নামটা হচ্ছে মোহাম্মদ ঘুরি, উনি হয়তো অনেক ঘুরতেন, তাই না? নামটা যেহেতু এরকম, হয়তো অনেক ঘুরতেন, অথবা এরকম হইতে পারে যে ওনার মাথা অনেক ঘুরাইতো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, উনি আসলে এরকম না, ওরকম কিছুই না, আসলে ঘুর সাম্রাজ্যের রাজা ছিলেন, এই কারণে ওনার নাম হচ্ছে মোহাম্মদ ঘুরি। ওকে, এবার আসেন, দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করলেন কেন, পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলেন কেন দ্বিতীয় বছর, অর্থাৎ 1192 সালে। ঠিক আছে, দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করার কারণটা হচ্ছে দেখেন,
এই পৃথ্বীরাজ চৌহান প্রথমবার যুদ্ধে জয়লাভ করার পর সে কি করলো, এই অঞ্চলের যত সুযোগ সুবিধা আছে সব সে নিয়ে নিতে শুরু করলো। বেশিরভাগ অঞ্চল সে কি করতে থাকলো, দখল করা শুরু করলো। তো দেখা গেল যে 1 বছরের মধ্যেই এই অঞ্চলে যে অন্যান্য হিন্দু রাজারা আছে তাদের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেল। তো পরের বছর যখন মোহাম্মদ ঘুরি আবার আক্রমণ করলো, তখন কিন্তু অন্যান্য হিন্দু রাজারা তাকে হেল্প করে নাই। এই কারণে কিন্তু দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয় এবং এখানে তাকে হত্যা করা হয়। মোহাম্মদ ঘুরি কিন্তু তাকে হত্যা করে এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে তরাইনের দ্বিতীয় যুদ্ধে, প্রথম যুদ্ধে হচ্ছে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে, আর দ্বিতীয় যুদ্ধে হচ্ছে মোহাম্মদ ঘুরি জয়লাভ করে। আচ্ছা, এবার আসেন, তো যেটা বলছিলাম, এই মোহাম্মদ ঘুরি জয়লাভ করার পর, ওনারই একজন কৃতদাস ছিলেন, ওনার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবউদ্দিন আইবেককে উনি হচ্ছে ক্ষমতা দিয়ে, এই যে দেখেন মোহাম্মদ ঘুরি জয়লাভ করলো, পৃথ্বীরাজ চৌহানকে মেরে ফেললো এখানে এই যে দ্বিতীয় যুদ্ধে 92 সালে। এরপরে কি করলেন, উনি হচ্ছে ওনার যে কৃতদাস ছিল, এই যে কুতুবউদ্দিন আইবেক, উনি কিন্তু কৃতদাস ছিল, এবং এই মোহাম্মদ ঘুরি এই কুতুবউদ্দিন আইবেকের হাতে ক্ষমতা দিয়ে এই মোহাম্মদ ঘুরি কিন্তু আবার গজনিতে চলে যান, তার দেশে কিন্তু সে আবার চলে যান। এবং এই কুতুবউদ্দিন আইবেকই হচ্ছে প্রথম ব্যক্তি যিনি হচ্ছে আমাদের ভারতবর্ষে অর্থাৎ দিল্লিতে সে আইসা স্থায়ীভাবে রাজধানী শুরু করলো, মানে বসবাস শুরু করলো। এই কারণে মনে রাখবেন, এই কুতুবউদ্দিন আইবেককে বলা হয় উপমহাদেশে প্রথম স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। তাহলে আমি এবার হেডলাইন দিব হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। তাহলে হেডলাইন দিব হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। তাহলে কুতুবউদ্দিন আইবেক থেকে লিখবেন, উনি হচ্ছে মোহাম্মদ ঘুরির কৃতদাস। এরপরে লিখবেন যে উপমহাদেশে, এইটার মধ্যে 3 স্টার, উপমহাদেশে প্রথম স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। আচ্ছা, স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কেন বলছে বুঝছেন তো? স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা, স্থায়ী মুসলিম শাসন কেন বলছে বুঝছেন তো? কারণ উনি হচ্ছে প্রথম ব্যক্তি যিনি এসে সরাসরি রাজধানী কোথায় স্থাপন করলেন, দিল্লিতে স্থাপন করে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন। তার আগে যারা এসেছিলেন কেউ কিন্তু স্থায়ীভাবে বসবাস করে নাই, এসেছেন জয় করে চলে গিয়েছেন। মোহাম্মদ বিন কাসিম এসেছেন, জয় করেছেন, চলে গিয়েছেন। এরপরে সুলতান মাহমুদ এসেছিলেন, অভিযান পরিচালনা করে আবার কি করেছেন, আবার চলে গেছেন। কিন্তু সেই হচ্ছে প্রথম ব্যক্তি যিনি হচ্ছে দিল্লিতে সরাসরি রাজধানী স্থাপন করে এবং এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন। এই কারণে ওনাকে বলা হয় উপমহাদেশের প্রথম স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। আচ্ছা, ব্ল্যাকবোর্ডের কালারটা কালো করলে, কালো তো হয় না ভাই সাধারণত, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে উপমহাদেশের প্রথম স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা বলা হয় কিন্তু এই কুতুবউদ্দিন আইবেককে। ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা জিনিস মনে রাখবেন, এই কুতুবউদ্দিনের আইবেকের সময় থেকে কিন্তু আমাদের এই উনি যেহেতু দিল্লিতে বসবাস শুরু করেছেন, দিল্লির সালতানাত শুরু হয়। দিল্লির সালতানাত শুরু হয় হচ্ছে ওনার সময় থেকে। কেমনে, আমি যদি এটা একটু বলি, সেটা হচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন যে এই যে কুতুবউদ্দিন আইবেক সে কিন্তু মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিল। আমি একটু আগে বলেছিলাম যে উনি কিন্তু কৃতদাস ছিলেন, তো উনি হচ্ছে এই যে তরাইনের যে দ্বিতীয় যুদ্ধ, এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে হচ্ছে আপনার এই কুতুবউদ্দিন আইবেকই কিন্তু প্রধান সেনাপতির দায়িত্ব পালন করছেন। তার মানে মোহাম্মদ ঘুরির প্রধান সেনাপতির দায়িত্ব পালন করছে হচ্ছে এই কুতুবউদ্দিন আইবেক। এই কারণে তাকে কি করছে, যেহেতু সে হচ্ছে যুদ্ধটা জয়লাভ করছে, মূল দায়িত্ব পালন করছে সে, এই কারণে তাকে কৃতদাস থেকে মুক্তি দিয়ে তাকে সুলতান উপাধি দেয়। কি উপাধি দেয় ভাই? সুলতান উপাধি দেয়। এই কারণে দেখেন, যেহেতু সুলতান উপাধি দিয়ে তার কাছে দায়িত্ব হস্তান্তর করে গেছে, এই কারণে তার সময় থেকে কি হয়, দিল্লির সালতানাত, এই যে সুলতানদের শাসনকে বলা হয় দিল্লির সালতানাত। এই দিল্লির সালতানাত শুরু হয় কিন্তু
ওনার সময় থেকেই। ঠিক আছে, লেখা বড় বড় বোঝা যাচ্ছে না? আমি তো বলছি। আচ্ছা ঠিক আছে, আরেকটু স্পষ্ট করে আমি লেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, আচ্ছা তাহলে দিল্লি সালতানাতের প্রথম যদি বলি, তাহলে দিল্লি সালতানাতের প্রথম সুলতান নাম কি ভাই? নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। আবার দেখেন, উনি যেহেতু কৃতদাস ছিলেন, মনে রাখবেন উনি যেহেতু কৃতদাস ছিলেন, পরীক্ষায় আসে দাস বংশের প্রতিষ্ঠাতা। উনি তার সময় থেকে কিন্তু এটাই কিন্তু হবে দাস বংশ। তারপর যদি আসে দাস বংশের প্রতিষ্ঠাতাকে, সেটাও কিন্তু এই কি বলে কুতুবুদ্দিন আইবেক। যেহেতু উনি কৃতদাস ছিলেন, এই কারণে এটাকে দাস বংশ বলা হয়। আচ্ছা এবার আসেন এই কুতুবুদ্দিন আইবেক আমরা দেখলাম যে ওনাকে বলা হয় উপমহাদেশের প্রথম স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। আবার উনি উনি দেখেন, উনি প্রতিদিন প্রতিদিন লাখ লাখ দিনার মানুষকে দান করতেন। এই কারণে দানশীলতার জন্য ওনাকে কিন্তু লাখ বক্স বলা হতো। তাহলে লিখবেন যে দানশীলতার জন্য ওনাকে হচ্ছে লাখ বক্স বলা হতো। দানশীলতার জন্য ওনাকে হচ্ছে লাখ বক্স বলা হতো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এইবার আসেন। আচ্ছা দেখানোর তো সুযোগ নাই আসলে, আমার সামনে কারা আছে, কারণ হচ্ছে ক্যামেরা তো ওইদিকে দেওয়া, ঠিক আছে, পেছনে ঘোরানোর সুযোগ নেই, সমস্যা নেই। অন্য একদিন এসে অফিসে এসে সরাসরি ক্লাস করে যান ভাই। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবেন, এই কুতুবুদ্দিন আইবেক কি হচ্ছে, আপনারা কুতুব মিনারের নাম তো শুনেছেন। এই কুতুব মিনার কিন্তু নির্মাণ করেছেন কুতুব মিনার। উনি কিন্তু কুতুব মিনার কুতুব মিনার হচ্ছে এমন একটা কি বলে বিল্ডিং, এমন একটা দালান, যেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে ইট দিয়ে তৈরি সবচেয়ে উঁচু দালান ছিল এই কুতুব মিনার। এবং এটা নির্মাণ করেছে এই যে কুতুবুদ্দিন আইবেক হচ্ছে কুতুব মিনার নির্মাণ করেন। এবার আপনাদের কাছে যদি আমার প্রশ্ন আমি যদি বলি যে কুতুব মিনার কোথায় আছে, পারবেন না বলতে? কারণ কুতুবুদ্দিন আইবেক কোথায় থেকে রাজধানী স্থাপন করেছিলেন? দিল্লিতে। তাহলে কুতুব মিনার কোথায় আছে ভাই? দিল্লিতে। তাহলে এটা মনে রাখবেন, এই কুতুব মিনার আছে কিন্তু হচ্ছে আমাদের দিল্লিতে। পরীক্ষায় কিন্তু এটা আসে, অনেকবার এসেছে। তার মানে কুতুব মিনার নির্মাণ করেন হচ্ছে, আর কুতুব মিনার আছে হচ্ছে দিল্লিতে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আপনারা একটু আমার সাথে একটু একটু ইয়া করবেন, ঠিক আছে? একটু যদি আমার সাথে ইন্টারেক্ট করেন, একটু অ্যান্সার ট্যান্সার দেন, আমার কাছে আপনার ক্লাসটা নিতে ভালো লাগবে। ওকে, আচ্ছা এবার আসেন, কুতুবুদ্দিন আইবেকের পরে যিনি যিনি হচ্ছে পরবর্তীতে সুলতান হন, কুতুবুদ্দিন আইবেকের পরে যিনি সুলতান হন, এটা হচ্ছে ওনারই মেয়ের জামাই। ওনার নাম হচ্ছে সুলতান শামসুদ্দিন শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ থেকে লিখবেন, ওনাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। প্রকৃত প্রতিষ্ঠাতা, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় হচ্ছে এই সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশকে। আরেকটা জিনিস সবচেয়ে বেশি যেটা আসে, এটা হচ্ছে উপমহাদেশের সর্বপ্রথম তিনি সর্বপ্রথম উপমহাদেশে সর্বপ্রথম মুদ্রা চালু করেন। মুদ্রা, এই যে আমরা যে মুদ্রা দেখি, ঠিক আছে, এই মুদ্রা সর্বপ্রথম চালু করেন কিন্তু এই সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। এই দুইটা জিনিস আমরা মনে রাখবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 40 চক্র প্রতিষ্ঠা করেন, সব আপনাদের লাগবে না, জাস্ট এইটাই খালি মনে রাখেন। ওকে, এরপরে আসেন, শামসুদ্দিন ইলতুৎমিশের পরে দিল্লি সালতানাতের সুলতান হন ওনার মেয়ে। ওনার নাম হচ্ছে সুলতানা রাজিয়া। রাজিয়া। তাহলে সুলতানা রাজিয়া থেকে লিখবেন, একটা তথ্য খালি লিখবেন, আচ্ছা গত ক্লাস প্রাচীন যুগ ছিল, একটু অন্যরকম না? আচ্ছা সমস্যা নাই, ইনশাল্লাহ আবার করে নিন, সমস্যা নেই পরে, ঠিক আছে? আচ্ছা যেটা বলছিলাম, সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া থেকে লিখবেন যে উনি হচ্ছে মুসলমানদের মধ্যে প্রথম প্রথম মুসলমান নারী যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন। তাহলে দিল্লির সিংহাসনে এটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে। তাহলে দিল্লির সিংহাসনে সিংহাসনে আরোহণকারী আরোহণকারী প্রথম
মুসলমান নারী, এটা পরীক্ষায় কতবার যে এসেছে ভাই, এটা আমি যদি আপনাকে দেখাইতে পারতাম। মুসলিম নারী অনেক ডিপার্টমেন্টে এসেছে, তো এটার মধ্যে পারলে 5টা স্টার দিবেন। হ্যাঁ, প্রথম মহিলা মুসলিম শাসক আমরা বলতে পারি। ওকে, হ্যাঁ। এরপরে আসেন, আমরা এই সুলতানা রাজিয়ার পরে আমরা দেখব হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন বলবন। এই গিয়াসউদ্দিন বলবনকে বলা হতো হচ্ছে, ওনাকে বলা হতো মহান শাসক। মহান শাসক, মহান শাসক বলার একটা কারণ আছে। কারণটা কি জানেন? হ্যাঁ হ্যাঁ ভাই, লিখে দিচ্ছি। কেন? পরীক্ষা আসবে এই কারণে তো লিখে দিচ্ছি, এগুলা পরীক্ষা আসবে এই কারণেই লিখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। ওনাকে মহান শাসক বলার কারণ হচ্ছে উনি রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য উনি কিছু কঠোর নীতি চালু করেছিলেন, যেটা হচ্ছে যে অন্যায় করলে সেটার পরিপূর্ণ শাস্তি দিতেন, আবার ভালো কাজ করলে সেটার পরিপূর্ণ পুরস্কার দিতেন। ঠিক আছে? যেমন উনি যে নীতিটা চালু করেছেন একটা, সেটা হচ্ছে রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য উনি একটা নীতি চালু করেছিলেন, যেটার নাম হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, অথবা বাংলা যদি করি আমি, সেটা হবে রক্তপাত। রক্তপাত, রক্তপাত ও কঠোর নীতি। কঠোর নীতি, এই নীতিটা চালু করেছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। ওকে, হ্যাঁ, জি জি, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, তারপরে আমরা দেখব যে উনি হচ্ছে এই রক্তপাত ও কঠোর নীতি চালু করেছিলেন, কে বলেন তো? তাহলে আমাদের এই গিয়াসউদ্দিন বলবন, তাই না? এরপরে আমরা দেখব, আমরা এতক্ষণ যতগুলা ক্যারেক্টার দেখেছি দিল্লি সালতানাতের যতজন সুলতান ছিলেন, এখন আমরা সবচেয়ে ইন্টারেস্টিং সুলতানের নাম পড়বো, এবং ওনার এখান থেকে ভালোই কোশ্চেন পরীক্ষা আসে। ওনার নাম হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার। দেখেন, এখান থেকে লিখবেন যে দিল্লি সালতানাতে যে মুসলমান শাসকদের মধ্যে এই আলাউদ্দিন খলজি হচ্ছে প্রথম শাসক যিনি হচ্ছে দক্ষিণাত্য, তার মানে মুসলমান শাসকদের মধ্যে প্রথম দক্ষিণাত্য জয় করেন। আচ্ছা, এটা কাহিনীটা আমি বলছি, একটু আগে লিখেন দক্ষিণাত্য জয় করেন। আচ্ছা, দক্ষিণাত্য হচ্ছে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের একটা অংশ যেটা দুর্গম পাহাড় পর্বত পাড়ি দিয়ে যাওয়া লাগতো। ওনার আগে আলাউদ্দিন খলজির আগে কোনো শাসক এই সাহস করে নাই যে এই দক্ষিণাত্য জয় করবে। কারণ হচ্ছে ওই অঞ্চল জয় করতে হলে পাহাড় পর্বত পাড়ি দিয়ে জয় করা লাগতো, দুর্গম মানে যেটা জয় করা কঠিন, তাই না? তার মানে এই কারণে কেউ আগে সাহস করে নাই, কিন্তু উনি সাহস করে এবং ওই দক্ষিণাত্য জয় করে ছেড়েছিলেন। কিভাবে জয় করেছিলেন, কেন জয় করেছিলেন, একটা কারণ আছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এই দক্ষিণ ভারতের একটা রাজ্য ছিল যেটার নাম হচ্ছে মেবার। এটা লিখতে হবে না, যা জানেন। এই মেবার রাজ্যের রাজধানী ছিল যেটার নাম হচ্ছে চিতোর। ওনার উদ্দেশ্য হচ্ছে এই চিতোরকে দখল করবে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে এই চিতোরের রানী ছিল যার নাম হচ্ছে পদ্মাবতী। এই নামটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই চিতোরের রানী ছিল পদ্মাবতী এবং সে ছিল তৎকালীন সময় সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে আকর্ষণীয় নারী। এবং এই পদ্মাবতী কিন্তু আপনারা জানেন যে রত্ন সেনের বউ, আরেকজনের বউ। কিন্তু এই আলাউদ্দিন খলজি এই পদ্মাবতীকে পাওয়ার জন্য সে চিতোরে আক্রমণ করে, এই দুর্গম পাহাড় পর্বত পাড়ি দিয়ে গিয়ে আক্রমণ করে। এবং আপনারা জানেন যে এই চিতোর দখল করতে তার 7 মাস সে যুদ্ধ করছে। 7 মাস যুদ্ধে 30,000-এরও বেশি সৈন্য তার নিহত হয়েছে। তারপরও সে হার মানে নাই এবং সে সর্বশেষ এই চিতোর দখল করে ছাড়ছে। ঠিক আছে? এবং এই যে এটা কিন্তু খুবই এটা নিয়ে কিন্তু ভারতে দেখবেন ইয়াও হয়েছে, আপনার মুভিও হয়েছে। আপনি যদি ইউটিউবে সার্চ দেন তখন মুভিও দেখতে পাবেন। আমাদের যে দীপিকা পাড়ুকোন আর হচ্ছে তার হাজবেন্ড
তারা দুইজনে মিলে কিন্তু এই পদ্মাবতীর ইয়াটা করেছে, ঠিক আছে। এবং ওনার যে চিতোরের আক্রমণটা, এই চিতোরের আক্রমণকে কেন্দ্র করে আমাদের পারস্যের একজন কবি মালিক মোহাম্মদ জায়সি, উনি কিন্তু একটা উপন্যাস লিখেছিলেন যেটার নাম হচ্ছে পদ্মিনী, যেটার নাম হচ্ছে পদ্মিনী উপাখ্যান। পরীক্ষায় বাংলায় আসে যে পদ্মিনী উপাখ্যান কার লেখা? পদ্মিনী উপাখ্যান, এই পদ্মিনী উপাখ্যান হচ্ছে আপনার মালিক মোহাম্মদ জায়সির লেখা এবং এই চিতোর আক্রমণকে কেন্দ্র করেই লেখা। মালিক মোহাম্মদ জায়সি, এই মালিক মোহাম্মদ জায়সির, হ্যাঁ রণবীর সিং, রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন এটা কিন্তু এই কাহিনী, এই যে আলাউদ্দিন খলজির এই চিতোর আক্রমণ, চিতোর দখল, এটাকে নিয়েই কিন্তু লেখা, মানে করা ছবিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পদ্মিনী উপাখ্যান হচ্ছে মালিক মোহাম্মদ জায়সির এবং এটা হচ্ছে এই পদ্মাবতী ওনার চিতোর আক্রমণকে কেন্দ্র করে এটা হচ্ছে লেখা, ঠিক আছে। আচ্ছা, এরপরে লিখবেন এই আলাউদ্দিন খলজি এই দিল্লি সালতানাতের সুলতানদের মধ্যে উনি কিন্তু শ্রেষ্ঠ শাসক ছিলেন, শ্রেষ্ঠ শাসক, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, উনি আরেকটা কাজ করেছিলেন, এটার মধ্যে 3 স্টার হবে। সেটা হচ্ছে যে উনি প্রথম ব্যক্তি যিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপর হস্তক্ষেপ করেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপর হস্তক্ষেপ করেন, ঠিক আছে। আচ্ছা, এটা জিনিসটা কি? এটা ব্যাপারটা হচ্ছে আপনি দেখবেন যে জিনিসপত্রের দাম যদি বেড়ে যায়, সরকারের পক্ষ থেকে কিন্তু একটা দাম নির্ধারণ করে দেওয়া হয়, ঠিক আছে। এই কাজটা সর্বপ্রথমই আলাউদ্দিন খলজি করছিল, সর্বপ্রথম উনি একটা জিনিসপত্রের দাম যেন না বাড়ে একটা দাম নির্ধারণ করে দিয়েছিলেন। এবং ওনার এক গোপন দূত ছিল যারা হচ্ছে বাজার মনিটরিং করত, এবং যদি দেখতো কোনো ব্যবসায়ী সে যদি তাদের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করত, বলা হয়ে থাকে যতটুকু বেশি দামে বিক্রি করত তার শরীর থেকে ততটুকু মাংস কেটে নেওয়া হতো। এরকম কঠিন শাসক ছিলেন এই আলাউদ্দিন খলজি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, রাইট, আলাউদ্দিন খলজির পরে আমরা চলে যাব হচ্ছে পরের যে শাসক, ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। আমরা এই নামটা আগে হয়তো প্রাচীন যুগে পড়ার কথা, ঠিক আছে, প্রাচীন যুগে কিন্তু পড়ার কথা, হ্যাঁ হ্যাঁ রাইট, তার মানে হ্যাঁ। তো দেখেন এই মোহাম্মদ বিন তুগলক, আচ্ছা এই নামটা কোথায় পড়েছি ভাই? আমাদের পর্যটকের সময় পড়েছিলাম, আমি আপনাদেরকে হিন্টস দিচ্ছি, প্রাচীন যুগে হয়তো স্যার পড়িয়েছে যে দেখেন মোহাম্মদ বিন তুগলকের সময় একজন পরিব্রাজক আমাদের কি বলে এই ভারতবর্ষে এসেছিলেন। আমার প্রশ্ন, সেই পরিব্রাজকের নাম কি আপনারা বলেন তো একটু। মোহাম্মদ বিন তুগলক যখন এই দিল্লির শাসনকর্তা ছিলেন, ভারতবর্ষের মুসলমান শাসক ছিলেন, ওনার সময় আমাদের একজন পরিব্রাজক এসেছিলেন আমাদের এই ভারতবর্ষে, ওনার নাম কি? কে এসেছিলেন একটু বলেন তো, কে এসেছিলেন? একজন বলছে ফাহিয়েন, না ভাই, একজন বলছে ফাহিয়েন, তৌকির আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে। দেখি আর কারো, ফাহিয়েন যারা বলছেন তাদেরটা কিন্তু সঠিক হয় নাই। হ্যাঁ, আসলাম হোসেন, ভেরি গুড, আপনার উত্তর সঠিক হয়েছে, অনেক ধন্যবাদ। জান্নাত আরা, তাবাসসুম, আপনাদের উত্তর সঠিক হয়েছে। তার মানে হচ্ছে ইবনে বতুতা। দেখেন ইবনে বতুতা, আমরা যতগুলো পরিব্রাজকের নাম পড়েছি সবচেয়ে বেশি পরীক্ষা আসে ইবনে বতুতা নিয়ে কোশ্চেন, ঠিক আছে। ইবনে বতুতা যখন ভারতবর্ষে আসে তখন এই ভারতবর্ষের শাসনকর্তা ছিল হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আবার একটা কোশ্চেনে অ্যান্সার দেন। ইবনে বতুতা যখন আমাদের বাংলায় আসে, উনি কিন্তু ভারতবর্ষ থেকে এই দিল্লি থেকে ওই মোহাম্মদ বিন তুগলকের দরবারে কাজী হিসেবে নিযুক্ত ছিলেন 8 বছর, এবং সেখান থেকে উনি হচ্ছে ঘোরার জন্য আমাদের শাহজালালের সাথে দেখা করার জন্য সিলেটে আসেন। সেখান থেকে সিলেটের সাথে শাহজালালের সাথে দেখা করে উনি হচ্ছে নৌকা যুগে সোনারগাঁতে আসেন। তখন সোনারগাঁয়ের শাসনকর্তা কে ছিলেন একটু বলেন তো ভাই, তখন সোনারগাঁয়ের শাসনকর্তা কে ছিলেন একটু বলেন। ইবনে বতুতা যখন আমাদের বাংলায় আসেন তখন এই বাংলার বা সোনারগাঁয়ের শাসনকর্তা কে ছিলেন বলেন তো, কে ছিলেন তখন সোনারগাঁয়ের শাসনকর্তা কে ছিলেন?
কে ছিলেন বলেন তো? আমি নামটা শুনতে চাচ্ছিলাম, যে আমাদের সোনারগাঁয়ের তখন বাংলার শাসনকর্তা কে ছিলেন? মোস্তাক আহমেদ, অনেক ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে। আমিনুল ইসলাম, আপনার উত্তর সঠিক হয়েছে, অনেক ধন্যবাদ। তার মানে জান্নাতারা, ভেরি গুড। তার মানে হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ আমাদের সোনারগাঁয়ের শাসনকর্তা ছিলেন হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। শাহ দেখেন, আমি তাহলে কি শিখলাম? এই ইবনে বতুতা যখন ভারতে আসেন, ভারতের শাসনকর্তা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। আর ইবনে বতুতা যখন বাংলায় আসেন, তখন বাংলা শাসনকর্তা হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। এবং উনি বাংলায় এসেছিলেন ঘোরার জন্য। উনি বাংলায় এসে ওনার কাছে উনি দেখলেন যে আমাদের আপনারা জানেন আমাদের ভারতবর্ষে আর যাই কিছু হোক, প্রচুর পরিমাণে ফ্রুটস উৎপাদন হতো, শস্য উৎপাদন হতো, মানে খাবার দাবারে ভরপুর ছিল এই অঞ্চল। তো উনি দেখলেন যে জিনিসপত্র প্রচুর পাওয়া যাচ্ছে, দাম খুবই কম, এগুলো ওনার খুবই ভালো লাগে। কিন্তু একটা জিনিস ওনার পছন্দ হয় নাই, সেটা হচ্ছে আবহাওয়া। আমাদের এই অঞ্চলের আবহাওয়াটা ওনার পছন্দ হয় না ইবনে বতুতার। এই কারণে উনি বাংলার একটা নাম দিয়েছিলেন। কি দিয়েছিলেন জানেন? উনি বাংলার নাম দিয়েছিলেন হচ্ছে দোজক ইপুর নিয়ামত, অথবা ধন সম্পদ পূর্ণ নরক। ধন সম্পদ পূর্ণ নরক। আমি এগুলো লিখিয়ে দিচ্ছি কেন, এগুলো লিখবেন, কিন্তু অবশ্যই লিখবেন, এগুলো পরীক্ষা আসে। ধন সম্পদ পূর্ণ নরক। দেখেন, নরক বলার কারণ হচ্ছে আবহাওয়াটা পছন্দ হয় নাই। আর ধন সম্পদ পূর্ণ বলেছে হচ্ছে যেহেতু ওনার ওই যে শস্য জিনিসপত্র দাম খুবই কম, প্রচুর পাওয়া যায়, এ কারণে বলেছেন দুজক ইপুর নিয়ামত অথবা ধন সম্পদ পূর্ণ নরক। এবং দেখেন, উনি যে এই যে দীর্ঘ ভ্রমণের যে অভিজ্ঞতা, এই যে ভ্রমণ করছেন আমাদের এই বাংলায় এসে, এই ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখছিলেন। এবং বইটার নাম কি জানেন? বইটার নাম হচ্ছে কিতাবুল রেহেলা অথবা সফরনামা। অথবা সফরনামা। পরীক্ষা আসে সফরনামা কার লেখা? সেটা হবে ইবনে বতুতার। পরীক্ষা আসে দুজক কিতাবুল রেহেলা কার লেখা? এটা কিন্তু একটা বই, এটা হচ্ছে এই ইবনে বতুতারই লেখা। আমরা অনেকগুলা জিনিস শিখলাম ইবনে বতুতা সম্পর্কে, ঠিক আছে? রাইট, আমরা চলে যাই আবার এখানে মোহাম্মদ বিন তুগলকের সময় চলে যাই। রাইট, কিতাবুল রেহেলা অথবা সফরনামা। ওকে, তাহলে লিখবেন মোহাম্মদ বিন তুগলকের সময় ইবনে বতুতা আগমন ঘটে। ইবনে বতুতার আগমন, ইবনে বতুতার আগমন ঘটে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন যে উনি হচ্ছে ভারতবর্ষে 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 সোনা রূপার পরিবর্তে, সোনা আর হচ্ছে রূপার পরিবর্তে পরিবর্তে তামার মুদ্রা চালু করেন। তামার মুদ্রা আমরা একটু আগে দেখেছি যে ভারতবর্ষে প্রথম মুদ্রা চালু করেছিল কে যেন ভাই? প্রথম মুদ্রা চালু করেছিল হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ, রাইট? আর উনি হচ্ছে তামার মুদ্রা চালু করেন। দেখেন, যেহেতু সোনা রূপা অনেক মূল্যবান বস্তু ছিল, এগুলো জাল হয়ে যাচ্ছিল, এই জালকে রোধ করার জন্য, এই জালকে ঠেকানোর জন্য উনি সোনা রূপা বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে হচ্ছে তামার মুদ্রা চালু করলেন। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, না আর কোনো শাল পড়তে হবে না। দেখেন, খেয়াল করে দেখেন, আমি একটারও শাল পড়াচ্ছি না, কারণ হচ্ছে এখান থেকে কোনো শাল পড়া লাগবে না। ঠিক আছে, শাল পড়া লাগবে না। ওকে, আচ্ছা, এরপর আসেন, আমরা চলে যাব হচ্ছে আমাদের দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান। আমরা দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতানকে দেখব। ওনার নাম হচ্ছে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি, এই নামটা নিশ্চয়ই আপনারা শুনেছেন, ইব্রাহিম লোদি। আচ্ছা, উনি হচ্ছে লিখবেন দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান। আমরা যে এতক্ষণ দিল্লি সালতানাত পড়লাম, সালতানাতের সর্বশেষ সুলতান, সুলতান সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদি। আচ্ছা, এখান থেকে দেখেন এই ইব্রাহিম লোদি, আপনারা জানেন যে পানিপথের যে প্রথম যুদ্ধটা হয়েছিল, পানিপথে আপনারা জানেন 3টা যুদ্ধ হয়েছে। এই যে প্রথম যুদ্ধে এই ইব্রাহিম লোদি মুঘল সম্রাট বাবরের কাছে পরাজিত হয়েছিলেন। মুঘল সম্রাট বাবরের কাছে পানিপথের প্রথম যুদ্ধে উনি পরাজিত হয়েছিলেন। হওয়ার মাধ্যমে কিন্তু দেখেন
তখন কিন্তু এই যে মুসলমান দিল্লি সালতানাতের সুলতানদের কাছ থেকে ক্ষমতা এবার কার কাছে চলে গেল? যেহেতু মুঘল সম্রাট ছিলেন বাবর, তার মানে মুঘলের কাছে, মুঘলদের হাতে চলে গেল। আমরা এখন মুঘল সাম্রাজ্যটা পড়বো, ঠিক আছে? তাহলে উনি এটা লিখবেন যে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে পরাজিত হন। এবার আসেন আমরা দেখি একটু পানিপথের যুদ্ধগুলো একটু দেখি। পানিপথের প্রথম যুদ্ধ, মনে রাখবেন পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে দুইটা পক্ষ, একটা হচ্ছে বাবর মুঘল সম্রাট আর এই ইব্রাহিম লোদির সাথে, ইব্রাহিম লোদি। এবং এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করে, ইব্রাহিম লোদি কিন্তু পরাজিত হয়। এবং সালটা হচ্ছে 1526। মনে রাখতে হবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবরের সাথে হচ্ছে আফগান নেতা হিমুর যুদ্ধ হয়। এবং এই যুদ্ধে কিন্তু আকবর জয়লাভ করে, হিমু কিন্তু পরাজিত হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ, তিনটা যুদ্ধই হয়। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় হচ্ছে আহমেদ শাহ আবদালি তার সাথে হচ্ছে মারাঠা, আরেকটা হচ্ছে মারাঠাদের যুদ্ধ হয়। মারাঠা হচ্ছে, মনে রাখবেন ভারতের একটা রাজ্য আছে মহারাষ্ট্র বলে, এই মহারাষ্ট্রের যারা অধিবাসী তাদেরকে মারাঠা বলা হয়। আর মারাঠাদের আরেক নাম মনে রাখবেন পেশওয়া। এই মারাঠাদের সাথে আহমেদ শাহ আবদালির যুদ্ধ হয়, পানিপথের তৃতীয় যুদ্ধ। এবং এই যুদ্ধে আহমেদ শাহ আবদালি জয়লাভ করে আর মারাঠারা কিন্তু এখানে পরাজিত হয়। সালটা হচ্ছে 1761 সাল। 1761 সাল খুব ইম্পর্টেন্ট, এই তিনটা ভালো করে লিখে নেবেন। আমি আবারও বলছি, পানিপথের প্রথম যুদ্ধ বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে, 1526 বাবর জয়লাভ করে। দ্বিতীয় যুদ্ধ আকবর মুঘল সম্রাট আকবরের সাথে আফগান নেতা হিমু, দ্বিতীয় যুদ্ধে আকবর জয়লাভ করে 1556। পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে আহমেদ শাহ আবদালি। অনেকে বুঝতেছেন না বলছিলেন, এ কারণে বলে দিলাম, আহমেদ শাহ আবদালি তার সাথে হচ্ছে মারাঠাদের। এবং এই যুদ্ধে, আচ্ছা তৃতীয় যুদ্ধটা আমি উপরে লিখে দিচ্ছি, সমস্যা নাই, উপরে লিখে দিচ্ছি। পানিপথের তৃতীয় যুদ্ধ আহমেদ শাহ আবদালি তার সাথে হচ্ছে আরেকটা পক্ষ হচ্ছে মারাঠাদের। এবং এটা হয় 1761 সালে। এবং এই পানিপথের তৃতীয় যুদ্ধে কিন্তু এই আহমেদ শাহ আবদালি হচ্ছে জয়লাভ করে। কে জয়লাভ করে কে পরাজিত হয় পরীক্ষা আসে, বারবার বলছি, ঠিক আছে? আচ্ছা এবার আসেন, তো দেখলাম আমরা, দেখেন আমি যদি আবার আসি যে আমাদের প্রাচীন যুগ থেকে আমাদের যে শেষ প্রাচীন স্বাধীন রাজা ছিলেন লক্ষণ সেনের কাছ থেকে ক্ষমতা আসলো মুসলমানদের হাতে। একটু আগে আমরা যেটা দেখলাম, এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে উপমহাদেশে মুসলমান শাসন শুরু হলো। মুসলমানদের কাছ থেকে, যেটা দিল্লি সালতানাত এতক্ষণ আমরা পড়লাম, মুসলমানদের হাত থেকে ক্ষমতা এবার কার কাছে আসলো ভাই? যেহেতু বাবর জয়লাভ করলো, তার মানে কার কাছে আসলো? বাবর ছিল মুঘল সম্রাট, তার মানে মুঘলদের হাতে ক্ষমতা আসলো, তাই না? রাইট। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, এই পানিপথের তৃতীয় যুদ্ধকে নিয়ে একটা নাটক আছে যেটার নাম হচ্ছে রক্তাক্ত প্রান্তর, মুনির চৌধুরীর। এটা হচ্ছে মুনির চৌধুরীর একটা নাটক আছে, আমরা পড়ি সাধারণত। মুনির চৌধুরী, এটা হচ্ছে তৃতীয় যুদ্ধের কাহিনী নিয়ে লেখা, মুনির চৌধুরী। আমরা এবার ক্ষমতা আসলো হচ্ছে মুঘলদের হাতে। এবার আমরা মুঘল সাম্রাজ্যটা পড়ব। আসেন আমরা মুঘল সাম্রাজ্যটা পড়ি। তাহলে লিখবেন হচ্ছে মুঘল সাম্রাজ্য। হেডলাইন দিবেন হচ্ছে, দুইটা হেডলাইন হবে, একটা বাবর, হেডলাইন হবে এই দুইটা, মুঘল সাম্রাজ্য এবং বাবর। তাহলে বাবরকে বলা হয় হচ্ছে মুঘল সম্রাট, ওনাকে বলা হয় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, মুঘল সাম্রাজ্যের
প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে পানিপথের যে প্রথম যুদ্ধে যে বাবর জয়লাভ করলো, ইব্রাহিম লোদি যে পরাজিত হলো, এটা কারণটা দেখেন। হ্যাঁ, কারণটা দেখেন যে এই যে পানিপথের প্রথম যুদ্ধে, এই যুদ্ধে বাবরের সৈন্য ছিল, দেখেন বাবরের সৈন্য ছিল মাত্র 12,000। বাবরের সৈন্য ছিল মাত্র 12,000। ঠিক আছে। আর এই পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির সৈন্য ছিল কত জানেন? ইব্রাহিম লোদির সৈন্য ছিল, ইব্রাহিম লোদির সৈন্য ছিল হচ্ছে 1 লাখ। তার সাথে 100 বিশাল বিশাল হাতি ছিল। তার মানে দেখেন শক্তি কিন্তু ইব্রাহিম লোদির বেশি ছিল, তারপরও বাবর জয়লাভ করছে মাত্র 12,000 সৈন্য নিয়ে। কিভাবে? কিছু টেকনিক অবলম্বন করছে। টেকনিকগুলো কি ভাই? টেকনিকগুলো হচ্ছে, বাবরের যে সৈন্যগুলো ছিল, কেউ কেউ ছিল অশ্বরোহী, ঘোড়ার মাধ্যমে তারা যুদ্ধ করত। কেউ কেউ ছিল তীরন্দাজ বাহিনী, তীর মেরে মেরে যুদ্ধ করত। কেউ কেউ ছিল গোলন্দাজ বাহিনী, বিশাল বিশাল গোলা ছড়ত। ঠিক আছে। আবার কেউ কেউ ছিল পদাতিক বাহিনী, পায়ে হেঁটে যুদ্ধ করতো। এরকম 4-5টা দল ছিল বাবরের। তো তারা কি করলো? হ্যাঁ হ্যাঁ, তো তারা কি করলো? তারা হচ্ছে এই যে পানিপথে এই ইব্রাহিম লোদির যত সৈন্য ছিল 1 লাখ সৈন্য, সবাই একদিক থেকে আসতেছিল। আর এই বাবর তার যে 12,000 সৈন্য, এই সৈন্যগুলোকে 4 দিক থেকে পাঠালো। তার মানে একটা সময় দেখা গেল যে ইব্রাহিম লোদির সৈন্য মাঝখানে 4 দিকে কিন্তু বাবরের সৈন্য ঘিরে ফেললো। যদিও সৈন্য কম ছিল, কিন্তু ইব্রাহিম লোদি একটা জিনিস দেখলো যে তার চারপাশে শত্রু। আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যত বড় শক্তিশালী হন, আপনার চারপাশে যখন শত্রু দেখবেন, আপনার কিন্তু মানসিকভাবে আপনি একটু হলেও বিপর্যস্ত থাকবেন, তাই না? তো ইব্রাহিম লোদি প্রথম এই জিনিসটাই, বাবর এই টেকনিকটা অবলম্বন করলেন। এরপরে বাবর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করেছেন এই পানিপথের প্রথম যুদ্ধেই, উনি হচ্ছে কামান ব্যবহার করেছেন। এই ভারতবর্ষে এর আগে কেউ কামান দেখে নাই, ওনার মাধ্যমে ভারতবর্ষে সর্বপ্রথম মানুষ কি দেখলো? কামান দেখলো এই পানিপথের প্রথম যুদ্ধে। এই কামান ব্যবহার করলেন। দেখেন, খেয়াল করে দেখেন, হ্যাঁ খেয়াল করে দেখেন, এই যে ইব্রাহিম লোদির যে হাতিগুলো বিশাল বড় বড় হাতি, তারা কিন্তু কামান দেখে নাই। কামানের যে বিশাল আওয়াজ, এই যে আওয়াজে বলা হয়ে থাকে যে এই এরা যখন কামানগুলো ছোড়া শুরু করলো, যে বড় বড় আওয়াজ হচ্ছে, এই আওয়াজে ইব্রাহিম লোদির সৈন্যগুলো দিক বিদিক হয়ে ছোটাছুটি করা শুরু করলো। এবং তাদের বলা হয়ে থাকে, তাদের যে সৈন্যরা আছে, ম্যাক্সিমাম সৈন্য হচ্ছে এই হাতি, তাদের নিজেদেরই হাতির পৃষ্ঠে পদদলিত হয়ে মারা গেল। তার মানে এখানে বাবরের আসলে বেশি কিছু করাই লাগে নাই। ইয়াটা ছিল যে 4 দিক থেকে ঘিরছে, আর হচ্ছে এই একটা কামান ব্যবহারের কারণে কিন্তু সে হচ্ছে তাদেরকে এখানে পরাজিত করতে পারলো। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনার ইব্রাহিম লোদি এখানে পরাজিত হলো, বাবর হচ্ছে জয়লাভ করলো। তা আমরা যদি এখন দেখি যে বাবরকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়, মনে রাখবেন মুঘল সম্রাটদের মধ্যে উনি প্রথম আত্মজীবনী, নিজের অটোবায়োগ্রাফি লিখেন। তাহলে হচ্ছে মুঘল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেন। মুঘল সম্রাটদের মধ্যে প্রথম, উনিই কিন্তু প্রথম আত্মজীবনীটা লিখেন। ওনার আত্মজীবনীটার নাম হচ্ছে তুজুক ই বাবুরি। তুজুক ই বাবুরি। ঠিক আছে। এবং আরেকটা কাজ করেন, এই বাবর কিন্তু আপনারা জানেন যে বাবরি মসজিদ নির্মাণ করেন। বাবরি মসজিদ, এটা কোথায় আছে? এটা পরীক্ষায় আসে। বাবরি মসজিদ এটা কোথায় আছে? এটা হচ্ছে অযোধ্যা, ভারতের যে অযোধ্যা, উত্তরপ্রদেশ, অযোধ্যার উত্তরপ্রদেশে হচ্ছে এই বাবরি মসজিদ। এটা বাবর নির্মাণ করেন। এবং দুঃখের ব্যাপার হচ্ছে যে 1992 সালে, এটাও খুবই আসে পরীক্ষায়, 1992 সালে 6 ডিসেম্বর, 1992 সালের 6 ডিসেম্বর হিন্দুরা কিন্তু এই বাবরের যে বাবরি মসজিদ, এই বাবরি মসজিদ কিন্তু ধ্বংস করে ফেলে। তার সালটা খুবই ইম্পর্টেন্ট। 1992 সালের 6 ডিসেম্বর হিন্দুরা হচ্ছে বাবরের এই বাবরি মসজিদকে ধ্বংস করে ফেলে। এবং তারা কারণ যেটা দেখায় সেটা হচ্ছে, তারা বলে যে বাবর নাকি তাদের যে ওই রামের মন্দির ছিল নাকি এখানে, বাবর নাকি ওই রামের মন্দিরকে ধ্বংস করে বাবরি মসজিদ নির্মাণ করেছে। এই অজুহাতটা দেখায় কিন্তু তারা হচ্ছে
এই বাবরি মসজিদকে তারা হচ্ছে ধ্বংস করে ফেলে। অবশ্যই সালটা এবং তারিখটা 6 ডিসেম্বর 1992, এটা পড়তেই হবে। হ্যাঁ, ইতিহাস আসলে বুঝলে পড়তে অনেক মজা ভাই, অনেক মজা। করিম হাসান ভাই, ঠিক আছে। হ্যাঁ, এবার আসেন বাবরের পরে আমরা চলে যাব বাবরের ছেলে। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন, এই মুঘল সম্রাটদের মধ্যে কে কার বাবা কে কার ছেলে, এটা পরীক্ষায় আসে। একটা লাইন দিয়ে আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে বাবার হইল একবার, একবার জ্বর ছাড়িল ঔষধে। বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। তার মানে বাবার মানে হচ্ছে বাবর, হইল হচ্ছে হুমায়ুন, একবার হচ্ছে আকবর, তারপরে জ্বর হচ্ছে জাহাঙ্গীর, সারিল হচ্ছে শাহজাহান, আর ঔষধ হচ্ছে আওরঙ্গজেব। ঔষধ হচ্ছে আওরঙ্গজেব। তাহলে বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে হচ্ছে আমাদের আওরঙ্গজেব। ওকে, তাহলে এবার ক্ষমতায় কে আসবে বাবরের পরে? অবশ্যই ওনার ছেলে, ওনার নাম হচ্ছে হুমায়ুন। হুমায়ুন। আচ্ছা, দেখেন মুঘল সম্রাটদের মধ্যে হুমায়ুন হচ্ছে প্রথম সম্রাট। হুমায়ুন হচ্ছে প্রথম সম্রাট যিনি, হুমায়ুন হচ্ছে প্রথম সম্রাট যিনি হচ্ছে আমাদের এই বাংলায় এসেছিলেন। তার বাবা বাবর কিন্তু তারা দিল্লি থেকে শাসন করেন, কিন্তু বাংলায় কিন্তু আসেন নাই, ঠিক আছে। আর হুমায়ুন হচ্ছে প্রথম ব্যক্তি যিনি আমাদের বাংলায় এসেছিলেন, এবং বাংলায় এসে উনি দেখলেন আমাদের ম্যাক্সিমাম মেয়েদের নামই হচ্ছে জান্নাত। ম্যাক্সিমাম মেয়েদের নাম, কারোর নাম জান্নাতুল ফেরদাউস, কারোর নাম জান্নাতুল মাওয়া, কারোর নাম এঞ্জেল জান্নাত, কারোর নাম মিষ্টি জান্নাত, ঠিক আছে। মানে উনি দেখলেন যে ম্যাক্সিমাম মেয়েদের নামই হচ্ছে জান্নাত। এই কারণে উনি কি করলেন, উনি বাংলার একটা নাম দিলেন, যে যেহেতু ম্যাক্সিমাম মেয়েদের নাম জান্নাত, আমি বাংলার একটা নাম দেই। সেই নামটা কি জানেন? সেই নামটা হচ্ছে এই যে জান্নাত আরা। দেখছেন একজন হাত উঠাইছে, জান্নাত আরা, ঠিক আছে। তার মানে উনি বাংলার নাম দিলেন কিন্তু জান্নাতাবাদ। পরীক্ষায় আসে বাংলার নাম জান্নাতাবাদ কে দিছে? আচ্ছা, এই ব্যাখ্যাটা কি ঠিক আছে? আমার ব্যাখ্যাটা আসলে কি মেয়েদের নাম জান্নাত দেখে কি দিছে? আসলে আসলে জান্নাত, আপু এত খুশি হওয়ার কারণ নেই যে হাত উঠাইতেছে আমি জান্নাত, ঠিক আছে। এত খুশি হওয়ার কারণ নেই, কারণ আসলে এই ব্যাখ্যাটা আসলে জাস্ট মজা করার জন্য বলছি। আসলে বাংলার নাম জান্নাতাবাদ এই কারণে দিয়েছে যে বাংলায় এসে উনি বাংলাকে পুরা এত, মানে বাংলাদেশের যে বাংলার যে অপরূপ সৌন্দর্য, আবহাওয়া, অপরূপ সৌন্দর্য, বাংলা সবুজ না একেবারে, এই জিনিসটা ওনার কাছে পুরা জান্নাতের মতো লাগছে। এ কারণে বাংলার নাম দিছে কি ভাই? জান্নাতাবাদ, ঠিক আছে। তাহলে হুমায়ুন এসে কিন্তু বাংলার নাম দিলেন কিন্তু এই জান্নাতাবাদ। ওকে, আচ্ছা। হ্যাঁ, এরপর আসেন হুমায়ুন যখন বাংলায় আসলেন, এই বাংলায় যখন হুমায়ুন আসলেন দেখেন 1538 সালে, এই যে বাংলায় আসলেন 1538 সালে উনি বাংলায় আসলেন, তখন জি জি এগুলা কারেকশন করে দিবেন, ঠিক আছে। তাহলে দেখেন রাইট, বাংলার অপরূপ সৌন্দর্য দেখে কিন্তু উনি বাংলার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন ঔষধ কি? বুঝি নাই। ঔষধ মানে আওরঙ্গজেব, ঔষধ মানে হচ্ছে আওরঙ্গজেব, ঠিক আছে। মোহাম্মদ রুমেল ভাই, রুমেল, তাহলে ঔষধ মানে হচ্ছে আওরঙ্গজেব। হ্যাঁ, তো 1538 সালে উনি বাংলায় যখন আসলেন, তখন বাংলার শাসনকর্তা ছিলেন হচ্ছে আমাদের, বাংলা শাসনকর্তা ছিলেন হচ্ছে শেরশাহ। আচ্ছা, মনে রাখবেন এই হুমায়ুনের সাথে শেরশাহ 4 বার যুদ্ধ হয়, 4 বার, ঠিক আছে। আমি একটু সালগুলো একটু নিচে নিচে লিখতেছি, আপনারা ওইভাবে লিখবেন। এখানে একটু পেজ আছে, পেজটা বোঝার চেষ্টা করেন। 1538, 1539, 1540, সর্বশেষ হচ্ছে 1555। এই 4টা সাল আপনারা নিচে নিচে লিখবেন এখানে, এই পেজটা বোঝার জন্য, ঠিক আছে। এখানে একটা পেজ আছে, পেজটা দেখেন
1538 সালে যখন হুমায়ুন বাংলায় আসলেন তখন বাংলা শাসনকর্তা হচ্ছে শেরশাহ। এই শেরশাহকে পরাজিত করার মাধ্যমে কিন্তু হুমায়ুন বাংলায় ঢুকলেন। তার মানে প্রথমবার যখন যুদ্ধ হয় হুমায়ুনের সাথে শেরশাহর, তখন কিন্তু এই হুমায়ুন জয়লাভ করলেন, শেরশাহ কিন্তু পরাজিত হলেন। এবং এই শেরশাহ হচ্ছে এই প্রতিশোধ নেওয়ার জন্য উনি কিন্তু পালিয়ে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য ওত পেতে থাকলেন, সুযোগের অবস্থা অপেক্ষায় ছিলেন। তো মনে রাখবেন এই হুমায়ুনের কিন্তু 4 ভাই ছিল, 4 ভাই। এই যে হুমায়ুন, তারপরে ছিল আসকার, কামরান, এরপরে হিন্দাল, এই 4 ভাই। হুমায়ুন, আসকার, কামরান, হিন্দাল, এই 4 ভাই। নাম মুখস্থ করতে হবে না আপনাদের, জাস্ট বুঝেন। এখন উনি যখন বাংলায় আসলেন, উনি কিন্তু মুঘল সম্রাট, যখন বাংলায় চলে আসলেন তখন কিন্তু ওনার রাজধানী দিল্লি কিন্তু ফাঁকা। তো ওনার কাছে খবর আসলো যে ওনার ভাই যে হিন্দাল, ও হচ্ছে দিল্লিতে মুঘল সম্রাট হওয়ার জন্য পায়তারা করতেছে। এই খবর যখন ওনার কাছে আসলো, তৎকালীন সময় খবর কিন্তু আর এখনের মতো মোবাইল না যে 1 মিনিটে চলে আসবে, 2-3 মাস লাগতো আসতে, আবার 2-3 মাস লাগতো যাইতে। এই খবর যখন ওনার কাছে আসলো, উনি কি করলেন, উনি সাথে সাথে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। আর এখনের মতো তো বিমান নাই যে ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে যাবে, হেঁটে হেঁটে তারা হচ্ছে রওনা দিলেন। এবং এই পথিমধ্যে যাওয়ার পথে কিন্তু পথিমধ্যে এই যে শেরশাহ যিনি পরাজিত হয়েছিলেন আগের বছর, এই 39 সালে যখন হুমায়ুন যাচ্ছিলেন, ওনার কিন্তু যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না, উনি যাচ্ছিলেন ওই খবর শুনে যে ভাই হচ্ছে দখল করে ফেলতেছে, মানে মুঘল সম্রাট হয়ে যাচ্ছে। এই খবর শুনে সে হচ্ছে কি করলো, দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। পেছন দিক থেকে হঠাৎ করে এসে যাওয়ার পথে চৌসা নামক একটা জায়গা, জায়গাটার নাম কি ভাই, চৌসা, যেটাকে আমরা চৌসারের যুদ্ধ বলি। এই চৌসা নামক জায়গায় হচ্ছে আপনার এই 1539 সালে হচ্ছে এই শেরশাহ কিন্তু হঠাৎ করে আক্রমণ করে বসে। এবং এখানে যেহেতু হুমায়ুনের কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না, এখানে কিন্তু শেরশাহ জয়লাভ করে হুমায়ুন কোনোভাবে প্রাণে বেঁচে পালিয়ে হচ্ছে উনি হচ্ছে দিল্লিতে ফিরেন। তাহলে এবার দেখলাম আমরা এখানে শেরশাহ জয়লাভ করলো, হুমায়ুন কিন্তু পরাজিত হলেন, হুমায়ুন কিন্তু পরাজিত হলেন। ওকে, আচ্ছা এইবার আসেন, আমরা 2টা যুদ্ধ দেখলাম। এবার আসেন 1540 সালে পরের বছর এবার হুমায়ুন কি করলেন, সে হচ্ছে এবার দেখেন, সে তার দল বল আবার সব শক্তি একসাথে করে এবার আবার শেরশাহর কাছে দূত পাঠালেন যে আমরা আবার যুদ্ধ করব। যেহেতু হেরে গেছে এখানে, সে এবার বললো, এবার সরাসরি তাদের মধ্যে আগে দূত পাঠালো হলো যে আমরা আবার যুদ্ধ করব। ঠিক আছে, তখন এই 40 সালে শেরশাহ বলল আচ্ছা ঠিক আছে চলেন আমরা আবার যুদ্ধ করি। তখন কিন্তু এই যে 1540 সালে আবার শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে যুদ্ধ হলো, যেটা জায়গাটার নাম হচ্ছে কনৌজ। এই কনৌজ বা বিলগ্রাম, এই কনৌজে কিন্তু 1540 সালে আবার যুদ্ধ হলো। এবং দুর্ভাগ্যক্রমে এই যুদ্ধে কিন্তু আবার কিন্তু শেরশাহ কিন্তু জয়লাভ করলো, মানে হুমায়ুন কিন্তু পরাজিত হলো। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন তো, প্রথমবার যখন শেরশাহ প্রথমবার তো হুমায়ুন শেরশাহকে পরাজিত করে বাংলায় ঢুকলেন, রাইট? আর শেরশাহ তো আমাদের শুধুমাত্র এই বাংলা শাসনকর্তা ছিলেন, আর হুমায়ুন কিন্তু পুরা মুঘল সম্রাট। আচ্ছা, প্রথমবার যখন শেরশাহ এই হুমায়ুনকে পরাজিত করলেন, তার মানে কি হুমায়ুন শুধুমাত্র বাংলাটা দখল করলেন 1538 সালে আর 39 সালে, তাই না? পরের বার যখন 1540 সালে হুমায়ুন নিজে তাকে প্রস্তাব দিলেন চলেন আমরা যুদ্ধ করবো, আর সে পুরা মুঘল সম্রাট। এইবার যখন হুমায়ুন হেরে গেলেন শেরশাহর কাছে, তার মানে কি পুরা মুঘল সাম্রাজ্য শেরশাহর কাছে চলে আসলো না? তার মানে পরের বার কিন্তু 1540 সালে কিন্তু পুরা মুঘল সাম্রাজ্য, মানে পুরা ভারতবর্ষ বলতে কিন্তু আমাদের পুরা দক্ষিণ এশিয়া, পুরা ভারতবর্ষ কিন্তু এই শেরশাহর কাছে, আফগানদের কাছে চলে আসলো। এবং দেখেন আমি সাল একটা 15 বছরের একটা গ্যাপ রাখছে, দেখেন 40 আর 55, মানে এই 15 বছর কিন্তু মুঘল সাম্রাজ্য মুঘলদের অধীনে ছিল না। কার কাছে ছিল ভাই? এই শেরশাহর কাছে ছিল। এই 15 বছর পুরা ভারতবর্ষ চালাইছে শেরশাহ। ঠিক আছে, তাহলে পরের বছর আমরা একটু পরে দেখবো শেরশাহ আবার কি করছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তারপরে কি হলো 1555 সালে এবার হুমায়ুন এই যুদ্ধে 40 সালের যুদ্ধে উনি হেরে পুরা একদম যাযাবরের মতো অবস্থা, একবারে পুরা মানসিক রোগী হয়ে গেলেন। পরে 1555 সালে আবার সব শক্তি এক করে আবার যুদ্ধ হলো 15 বছর পরে, এবং সেই যুদ্ধে কিন্তু শেষমেশ আবার হুমায়ুন এইবার জয়লাভ করে সে কিন্তু আবার মুঘল সাম্রাজ্য পুনরায় প্রতিষ্ঠিত করলেন। ঠিক আছে, তো এই পেজটা বোঝানোর জন্য আমি 4টা সাল লিখেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে 1555 সালে হুমায়ুন আবার কি করলেন, শেরশাহকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য আবার পুনরায় প্রতিষ্ঠা করলেন। এবার আসেন এই শেরশাহ এই 15 বছর কি করছে আমরা একটু দেখি। তাহলে এবার হেডলাইন দিবেন হচ্ছে শেরশাহ। শেরশাহ
এই শেরশাহ 1540 থেকে 1555 এই 15 বছরে উনি কি করেন, প্রথমে একটা কাজ করেন, সেটা হচ্ছে আমাদের সোনারগাঁ থেকে, যেহেতু উনি সোনারগাঁ থেকে শাসন করতেন, আমাদের সোনারগাঁ থেকে লাহোর পর্যন্ত, পাকিস্তানের লাহোর পর্যন্ত 3000 মাইল, 3000 মাইল, হ্যাঁ 3000 মাইল দীর্ঘ একটা রাস্তা নির্মাণ করেন। সোহাগ ভাই, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, একটু আসেন তো। সোহাগ ভাই, রাস্তা নির্মাণ করেন, 3000 মাইল দীর্ঘ একটা রাস্তা নির্মাণ করেন, এবং যে রাস্তাটাকে এই শেরশাহ নাম দিয়েছিলেন হচ্ছে সড়ক ই আজম, সড়ক-ই আজম। এই রাস্তাটার নাম দিয়েছিলেন হচ্ছে সড়ক-ই আজম। পরবর্তীতে ইংরেজরা এসে এই রাস্তার নাম চেঞ্জ করে কি রাখে জানেন? এই রাস্তার নাম চেঞ্জ করে রাখে হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই রাস্তার নাম চেঞ্জ করে রাখে হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ঠিক আছে, তাহলে এবার যদি আমি আপনাদেরকে বলি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করছে ভাই, সেটা হবে শেরশাহ। এবার যদি আমি আপনাদেরকে বলি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কোথায় আছে ভাই, তাহলে বাংলার মধ্যে কিন্তু সোনারগাঁতে। তাহলে এটা কিন্তু পরীক্ষা আসে, খুবই অনেকবার পরীক্ষা আসছে। তাহলে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আছে হচ্ছে সোনারগাঁতে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কিন্তু শেরশাহ। ঠিক আছে, এবং এই শেরশাহ দেখেন আরো কি করেছে। এই শেরশাহ হচ্ছে উনি হচ্ছে কবুলিয়ত ও পাট্টা প্রথা চালু করেন, ব্যবস্থা চালু করেন। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, কবুলিয়তটা হচ্ছে জনগণ তাদের অধিকার লিখে সরকারের কাছে একটা আবেদন করবে, যেটাকে বলা হয় কবুলিয়ত। আর পাট্টা হচ্ছে সরকার সেটাকে কি করবে, যে শাসক আছে এই অঞ্চলের, সে কি করবে, সে হচ্ছে এটার অনুমোদন দিবে। আচ্ছা, মুঘল রাজ কিন্তু আলাদা, মুঘল সাম্রাজ্য কিন্তু আলাদা। আর শেরশাহ হচ্ছে আফগান শাসক ছিলেন, আফগান সুর শাসন যেটাকে বলি আমরা। ঠিক আছে, দুইজনই মুসলমান, কিন্তু তাদের কিন্তু আলাদা আলাদা ইয়া ছিল। ওকে, আচ্ছা, রাইট। কি বলছে কিলোমিটার, আমি কিন্তু মাইল লিখেছি, দেখেন 3000 মাইল। ওকে, 3000 মাইল দীর্ঘ। আচ্ছা, এরপরে আসেন তো, কবুলিয়ত পাট্টা প্রথা চালু করেন হচ্ছে আমাদের শেরশাহ। এরপরে আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে উনি এই 15 বছরে দেখেন উনি এই উপমহাদেশে ঘোড়ার ডাক চালু করেন। মানে যে ডাক ব্যবস্থা, ঘোড়ার মাধ্যমে উনি ডাক ব্যবস্থা চালু করেন। ঠিক আছে, ডাক ব্যবস্থা চালু করেন। এই কাজগুলো আমাদের এই 15 বছরে শেরশাহ করেছেন। আমরা আবার চলে আসব হুমায়ুনের কাছে। এবার আসেন তো, আমরা দেখলাম যে 1555 সালে এই শেরশাহকে আবার হুমায়ুন পরাজিত করে সর্বশেষ সে কিন্তু আবার মুঘল সাম্রাজ্য পুনরায় প্রতিষ্ঠা করলেন। এবং প্রতিষ্ঠা করার পর দুর্ভাগ্যক্রমে উনি হচ্ছে আর বেশি দিন বাঁচেন। এই বছরই উনি হচ্ছে ওনার নিজের তৈরি করা একটা পাঠাগারের সিঁড়ি থেকে হঠাৎ করে হুমায়ুন মারা গেলেন। আর হুমায়ুন যখন মারা গেলেন তখন হুমায়ুনের ছেলে, আর নাম কি বলেন তো? আকবর না ভাই? এই যে বাবার হইল একবার, হইল হচ্ছে হুমায়ুন, একবার হচ্ছে আকবর, তার মানে আকবর। হুমায়ুন যখন মারা গেলেন তখন আকবরের বয়স কত জানেন? মাত্র 13 বছর। কত বছর ভাই? মাত্র 13 বছর। ঠিক আছে, তার মানে দেখেন এই 13 বছর বয়সে কিন্তু, তাহলে মানে এবার মুঘল সম্রাট কে হবে? আকবর হবে, যেহেতু ছেলে এটাই। তার মানে আকবর কিন্তু দেখেন, মুঘল সাম্রাজ্য মানে কি, পুরা ভারতবর্ষ, পুরা দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, এই পৃথিবী, দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ আছে সবগুলো কিন্তু ভারতবর্ষের অধীনে ছিল। পুরা ভারতবর্ষের সম্রাট হয়ে গেলেন কয় বছর বয়সে? আর আপনি আমি 13 বছর বয়সে কি করছি চিন্তা করে দেখছেন? ভাগ্য, এটাকেই বলে ভাগ্য। মাত্র 13 বছর বয়সে পুরা মুঘল সম্রাট হয়ে গেলেন। ঠিক আছে, রাইট। এরপরে দেখেন, হ্যাঁ, এরপরে দেখেন এই যে আকবর, দেখেন আমরা এখন আকবরকে নিয়ে দেখব। এই আকবরই হচ্ছে আকবর, তার মানে 13 বছর বয়সে মুঘল সম্রাট হন।
সম্রাট। আচ্ছা, এবার আসেন, মনে রাখবেন যেহেতু কম বয়সে সে সম্রাট হয়েছে, সে কিন্তু মুঘল সম্রাটদের মধ্যে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন, সবচেয়ে বেশি সময়। দেখেন এই 1556 সাল থেকে 1605 সাল পর্যন্ত 50 বছর ক্ষমতায় ছিলেন। একটা জিনিস চিন্তা করে দেখেন যে 50 বছর ক্ষমতায় থাকা মানে এই দক্ষিণ এশিয়ার মতো মানে পুরো ভারতবর্ষের মতো এত বিশাল সাম্রাজ্য পরিচালনা করা কিন্তু চারটিখানি কথা না। আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টে দেখবেন, আমাদের আওয়ামী লীগ সরকার মাত্র কয় বছর ছিল? 16 বছর ক্ষমতা ছিল। 16 বছরেই কত হেটার্স, আর শুধু এই ছোট্ট একটা প্রদেশ। আর সে কি করছে? পুরা ভারতবর্ষ চালাইছে কয় বছর? 50 বছর। তার মানে সে কিছু টেকনিক অবলম্বন করেছে, ঠিক আছে? সে কিছু টেকনিক গুলো কি ছিল দেখেন। টেকনিক গুলো স্যার এটা তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, একটু বলেন না। দেখা যাচ্ছে অত ভালোভাবে তো দেখা যাচ্ছে না। আচ্ছা আমি তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, দেখেন এগুলো তো ইয়া করতে, একটু বলেন না। এই যে স্যার এটা কি রাজতন্ত্র না? খাজানা পপি লিখছে সোনার গান, ওই যে আইবুল লিখছে 16 বছর। আমার চোখে একটু সমস্যা আছে, চোখে তো সমস্যা আছে। আমি তো অবিবাহিত, বুঝতে হবে, অবিবাহিত ছেলেদের চোখের পর এখান থেকে তাকালাম ভরে যাবে। হ্যাঁ কিন্তু আমরা তো বিবাহিত। আচ্ছা এবার দেখেন, হ্যাঁ তো যেটা বলছিলাম যে এই মাত্র 13 বছর বয়সে উনি হচ্ছে ক্ষমতা দখল করেন, এবং সে দেখেন সে কিন্তু তার সময় তার মুঘল সাম্রাজ্য এত পরিমাণ বিস্তার লাভ করেছে যে পুরা সাম্রাজ্য পরিচালনা করতে 15টা প্রদেশে ভাগ করা লেগেছিল। 15টা প্রদেশ। আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি যে দেখেন 15টা প্রদেশ, একটা প্রদেশের উদাহরণ দিলে বুঝবেন যে কত বড় ছিল। আপনারা জানেন যে আমাদের যে বাংলা, এই বাংলা তার তার সাথে হচ্ছে বিহার, ভারতের যে বিহার রাজ্য আছে বিহার, তার সাথে হচ্ছে উড়িষ্যা, এই সবগুলা কিন্তু একটা প্রদেশ ছিল, যেটাকে বলা হতো সুবা বাংলা। যেটাকে বলা হতো কি ভাই? সুবা বাংলা, ঠিক আছে? তাহলে এটা ছিল একটা, এরকম 15টা প্রদেশে ভাগ করা হয়েছে। তার সময় মুঘল সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল এই আকবরের সময়, ঠিক আছে? এবার আসেন আকবর আরো কি করেছেন। উনি হচ্ছে দেখেন, উনি হচ্ছে তীর্থ, এটা খুবই ইম্পর্টেন্ট, উনি হচ্ছে তীর্থ ও জিজিয়া কর, তীর্থ ও জিজিয়া কর রহিত করেন। তীর্থ ও জিজিয়া কর এটা কি জিনিস? এটা কি জিনিস? তীর্থ ও জিজিয়া করটা হচ্ছে, মনে রাখবেন, অমুসলিমদের উপর ধার্যকৃত একটা কর। তৎকালীন সময় নিয়ম ছিল যে আপনারা, আমি আগেই বলেছি যে রাজাদের কাজ ছিল যুদ্ধ করে করে রাজ্য বিস্তার করা, তো তাদেরও সেম কাজই ছিল। তো এই যুদ্ধ যে করবে, মুসলমান সন্তান যারা আছে তাদের অবশ্যই যুদ্ধে যাওয়া লাগতো, কিন্তু অমুসলিম যারা আছে তাদের একটা ছাড় দেওয়া ছিল যে ঠিক আছে আপনারা যদি যুদ্ধে যেতে না চান আপনাদের কি করতে হবে? কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে। এটাকে বলা হয় তীর্থ ও জিজিয়া কর, যেটা অমুসলিমদের উপর ধার্য করা ছিল। এবং আকবর এসে কি করলেন দেখেন, এই তীর্থ ও জিজিয়া কর কি করে দিলেন? রহিত করে দিলেন, বাদ দিয়ে দিলেন, যেটা ঠিক আছে আপনাদের কোনো কর দিতে হবে না। তখন কিন্তু অমুসলিম যারা আছে সবাই তার পক্ষে চলে আসলো। এরপর উনি আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে একজন হিন্দু নারী, যোধাবাই নাম, ওই হিন্দু নারীকে বিয়ে করেন। তাহলে হিন্দু নারীকে বিয়ে করলে এখন কি হয়ে গেল? হিন্দুদের জামাই হয়ে গেল না? তো জামাইয়ের বিরুদ্ধে কি কেউ আন্দোলন করে? তবে এইভাবে কিন্তু কিছু কিছু টেকনিকের মাধ্যমে কিন্তু সে হচ্ছে এই 50 বছর ক্ষমতায় ছিলেন। উনি আরেকটা কাজ করেন, উনি হচ্ছে বাংলার সাল গণনা শুরু করেন। 1 বৈশাখ বাংলার সাল গণনা, সাল গণনা শুরু করেন এই আকবরই, বাংলার সাল গণনা শুরু করেন, ঠিক আছে? আচ্ছা, বাবার হইল জ্বর, লাইনটা বলতাম, বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে, বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে, ঠিক আছে? আর এটা তো ক্লাস তো রেকর্ড আছে, আপনি দেখে নিতে পারবেন, হ্যাঁ পরে কিন্তু আবার দেখে নিতে পারবেন, ঠিক আছে? তাহলে বাংলা সাল গণনা শুরু করেন। আরেকটা কাজ করেন, উনি হচ্ছে দিন ই এলাহি নামক একটা নতুন ধর্মমত চালু করেন। দিন ই ইলাহি নামে একটা নতুন ধর্মমত চালু করেন, যেটা ছিল হাইব্রিড একটা ধর্মমত চালু করেন, ঠিক আছে? দিন ই এলাহি নামে নতুন একটা ধর্মমত চালু করেন। আচ্ছা,
এবার আসেন, আকবরের পরে ক্ষমতায় আসবে কে বলেন তো? আকবরের পর ক্ষমতায় আসবে কে? আকবরের ছেলের নাম কি বলেন? আকবরের ছেলের নাম কি? একবার জ্বর, জ্বর মানে জাহাঙ্গীর, তাই না? তার মানে আকবরের ছেলে, আমরা আজকে জাহাঙ্গীর পর্যন্ত পড়ে শেষ করে দিব, ঠিক আছে? সে যুদ্ধ করে নাই, দেখেন এই যে 13 বছর আকবর, এই যে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের সাথে হিমুর যুদ্ধ হয়েছে, তাই না? আসলে আকবরের সাথে না, আকবরের সেনাপতি ছিল বৈরাম খান। মানে যখন হুমায়ুন যখন মারা যায়, একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ভাই একটা সুন্দর কোশ্চেন করছে, 13 বছর বয়সে কিভাবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ করছে। আসলে আকবর যখন হুমায়ুন যখন মারা যান, আকবর তো ছোট একবারে, 13 বছর, তখন এই হুমায়ুনের প্রধান সেনাপতি ছিল বৈরাম খান। এবং এই বৈরাম খানই আসলে আকবরের সব দায়িত্ব নিয়েছিলেন। আকবরকে জাস্ট বসাইছে, সম্রাট হিসেবে বসাইছে, কিন্তু মেইন দায়িত্ব পালন করছে কে? এই বৈরাম, পুরা সাম্রাজ্য চালাইতো এই বৈরাম খা। এবং তাকে আকবর খানই বাবা বলে ডাকতো, ইয়াকে বৈরাম খানকে। এবং সেই কিন্তু এই পানিপথের দ্বিতীয় যুদ্ধে লিড দিয়েছে। এবং আকবর না থাকলে কোথাও কোথাও বৈরাম খা লেখাটা পাইতে পারেন আপনি, ঠিক আছে? যে বৈরাম খার সাথে হিমু, তো বৈরাম খা পাইলে, না পাইলে আকবর পাবেন, আকবর না পাইলে হচ্ছে বৈরাম খা পাবেন। ওকে, তো সেই হচ্ছে সাধারণত এই কাজগুলো করেছে। আচ্ছা এবার আসেন, আকবরের পরে আমরা দেখবো হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর, সালামু আলাইকুম। জি ভাই, কেমন আছেন? আগামীকালকে থেকে 3 দিন। জি জি জি। আচ্ছা আচ্ছা। জি জি জি। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, ওকে ওকে ভাই, ওকে। আচ্ছা, যেটা বলছিলাম দেখেন, হ্যাঁ, এবার আসেন, আকবর এবং বৈরাম খা দুইটা থাকবে না কখনোই, হ্যাঁ, হয় আকবর থাকবে, না হয় বৈরাম খা থাকবে, ঠিক আছে? আচ্ছা এবার আসেন, হ্যাঁ হ্যাঁ, তো জাহাঙ্গীর দেখেন, আমরা এবার যদি জাহাঙ্গীরকে দেখি, জাহাঙ্গীর হচ্ছে প্রথম ব্যক্তি যিনি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে অসভ্য জাতি, যেটাকে আমি বলি সেটা হচ্ছে ব্রিটিশরা, ঠিক আছে? এই ব্রিটিশদেরকে ভারতবর্ষে ঢুকার অনুমতি দিয়েছে কিন্তু এই জাহাঙ্গীর। তার মানে হচ্ছে 1608 সালে, এই ঘটনাটা হচ্ছে 1608 সালে একজন ব্রিটিশ সেনাপতি ছিল, ওনার নাম হচ্ছে ক্যাপ্টেন হকিংস। এই ক্যাপ্টেন হকিংস ব্রিটিশ একজন সেনাপ্রধান ছিলেন, ওনার নাম হচ্ছে ক্যাপ্টেন হকিংস। উনি হচ্ছে ইংল্যান্ডের রাজা, ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের, প্রথম জেমস, জেমসের সুপারিশ পত্র নিয়ে, সুপারিশ পত্র নিয়ে এই জাহাঙ্গীরের দরবারে আসেন, জাহাঙ্গীরের দরবারে আসেন, জাহাঙ্গীরের দরবারে আসেন। এবং এই জাহাঙ্গীর হচ্ছে প্রথম, প্রথম এই যে ক্যাপ্টেন হকিংস আসলো, একটা সুপারিশপত্র চিঠি নিয়ে আসলো, এসে জাহাঙ্গীরের সামনে হাঁটু গেড়ে বসে বলতেছে, বস, আমার বস আপনাকে একটা চিঠি পাঠাইছে, আমরা হচ্ছে আপনাদের এখানে বিজনেস করতে চাই। তখন জাহাঙ্গীর হচ্ছে এই 1608 সালে জাহাঙ্গীর হচ্ছে এই তাদেরকে হচ্ছে সুরাট নামক একটা জায়গায় বাণিজ্য করার অনুমতি দেয়, প্রথম অনুমতিটা দিল, ঠিক আছে? প্রথম অনুমতি দিল হচ্ছে এই জাহাঙ্গীর। আচ্ছা, এরপর আসেন, জাহাঙ্গীর আরেকটা কাজ করেন, দেখেন জাহাঙ্গীর হচ্ছে আমাদের, দেখেন জাহাঙ্গীরের বাবা ছিল আকবর, রাইট? এই আকবর কিন্তু এই পুরা তার সাম্রাজ্য বিশাল ছিল, কিন্তু আমাদের এই বাংলার বেশিরভাগ অঞ্চল দখল করতে পেরেছিল, কিন্তু এই যে সোনারগাঁও অঞ্চলটা পুরোটা দখল করতে পারে নাই। একটাই কারণ, সোনারগাঁও অঞ্চলটা দখল করতে পারে নাই আকবরে, একটাই কারণ, যে আমাদের এখানে 12 ভূঁইয়ারা ছিল। কারা ভাই বলেন তো? 12 ভূঁইয়ারা ছিল। এই 12 ভূঁইয়ারা বলতে কিন্তু 12 জন ভূঁইয়া না, এখানে শক্তিশালী বড় বড় জমিদার ছিল, তারা খুবই শক্তিশালী ছিল। এই তাদের কারণে আকবর কিন্তু এই এই সোনারগাঁটা দখল, মানে পুরা বাংলাটা দখল করতে পারে নাই, ঠিক আছে? তো আকবরের পরে যখন জাহাঙ্গীর ক্ষমতায় আসলো, জাহাঙ্গীর এবার এই যে 12 ভূঁইয়াদেরকে দমন করার জন্য এই সোনারগাঁয়ে পাঠালেন, আমাদের এখানে একজন সুবেদার নিয়োগ করলেন, যার নাম হচ্ছে কি জানেন? যার নাম হচ্ছে ইসলাম খান। এই যে বাংলার প্রথম সুবেদার আসলেন, ইসলাম খান, ইসলাম খান।
উনি প্রথম, এই যে সুবেদার নামটা কোথা থেকে আসছে, উনি কিন্তু বাংলার প্রথম সুবেদার, আমাদের শুধুমাত্র এই বাংলার জন্য তাকে পাঠাইলেন, জাহাঙ্গীর পাঠাইলেন তাকে, ঠিক আছে। এবং দেখেন, খেয়াল করেন, তার সুবেদার বলার কারণ কি, আমরা বলছিলাম ওই যে আকবর আমাদের এই বাংলা বিহার উড়িষ্যার নাম রেখেছিল সুবা বাংলা, ওই সুবা বাংলার দায়িত্ব যাকে দিয়ে পাঠিয়েছে তাকেই বলতেছি আমরা, কি বলেন তো, সুবাদার। তাহলে উনি হচ্ছে বাংলার প্রথম সুবেদার। এবং এই ইসলাম খানি এসে সর্বপ্রথম উনি কি করেন, এই যে 12 ভূঁইয়া যারা আছে 12 ভূঁইয়াদেরকে উনি কান ধরে বের করেন, অর্থাৎ 12 ভূঁইয়াদেরকে দমন করেন। খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট যে 12 ভূঁইয়াদেরকে দমন করেন কি, মনে রাখবেন 12 ভূঁইয়াদেরকে দমন করেন হচ্ছে 12 ভূঁইয়াদেরকে দমন করেন হচ্ছে ইসলাম খান। 12 ভূঁইয়াদেরকে দমন করেন ইসলাম খান। এবং এই 12 ভূঁইয়াদেরকে দমন করার পর এই ইসলাম খান এসে 12 ভূঁইয়াদেরকে দমন করলেন, করে ঢাকাকে প্রথম রাজধানী করলেন এই যে 1610 সালে। 1610 সালে এই ইসলাম খানি প্রথম, মনে রাখবেন এই ইসলাম খানি প্রথম 1610 সালে ঢাকাকে রাজধানী করলেন, ঢাকাকে রাজধানী করলেন। তার মানে যে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে ঢাকাকে রাজধানী করলেন, এই যে 12 ভূঁইয়াদেরকে দমন করলেন, দমন করার পর কিন্তু ঢাকার একটা নাম রেখেছিলেন উনি। নামটা কি? নামটা ইসলাম খান, বা আমি আবারও বলছি, ইসলাম খান 12 ভূঁইয়াদেরকে দমন করলেন, দমন করে ঢাকার একটা নাম রাখলেন ওনার বসের নাম অনুসারে। ওনার বসকে কে পাঠাইছে? ওনাকে জাহাঙ্গীর পাঠাইছে না? ওই বসের নাম অনুসারে ঢাকার নাম রাখছে কি জানেন? ঢাকার নাম রাখছে হচ্ছে জাহাঙ্গীরনগর। বুঝছেন তো? তাহলে জাহাঙ্গীরনগর নামটা কে রাখছে? ইসলাম খান। ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে না, ওনার নাম অনুসারে, ঠিক আছে, জাহাঙ্গীরনগর। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রথম রাজধানী করলো এই যে 1610 সালে রাজধানী করলো ইসলাম খান, ঢাকার নাম রাখলো জাহাঙ্গীরনগর ইসলাম খান, 12 ভূঁইয়াদেরকে দমন করলো ইসলাম খান, আর ইসলাম খানকে পাঠিয়েছে হচ্ছে এই জাহাঙ্গীর। ওকে, এরপরে আসেন, তারপরে যেটা বলি আমরা, দেখেন আমরা জাহাঙ্গীর থেকে আরেকটা জিনিস পড়বো, মনে রাখবেন এই জাহাঙ্গীরের স্ত্রী ওনার নাম হচ্ছে মেহেরুন্নেসা। জাহাঙ্গীরের স্ত্রীর নাম হচ্ছে মেহেরুন্নেসা, ঠিক আছে। এই নামটা একটু মনে রাখবেন, পরীক্ষা আসে জাহাঙ্গীরের স্ত্রীর নাম কি। আর জাহাঙ্গীর এবং এই মেহেরুন্নেসার যে প্রেম কাহিনী, বিশ্ববিখ্যাত একটা প্রেম কাহিনী, ঠিক আছে। আমি ছোট্ট করে একটু বলবো, আমার 5 মিনিট হাতে সময় আছে, ছোট্ট করে একটু বলবো। দেখেন, এই মেহেরুন্নেসা একেবারে গরিব একটা পরিবারে জন্মগ্রহণ করেন, ঠিক আছে, একেবারে গরিব। তার আফগানিস্তানের একটা অধিবাসী ছিল, সে গিয়াসউদ্দিন বেগ নামক এক ব্যক্তির ঘরে মেহেরুন্নেসার জন্ম হয়। তো সে যেহেতু 3 বেলা খাবারই জুটতো না, এত ছিল, গরিব ছিল। তো আপনারা জানেন যে আমি একটু আগে বলছি ভারতবর্ষে আর যাই কিছু খাবারে কিন্তু ভরপুর ছিল। তো এই খাবারের সন্ধানে এই মেহেরুন্নেসাকে নিয়ে তার বাবা গিয়াসউদ্দিন বেগ, সে কিন্তু আকবরের দরবারে আসে। তখন কিন্তু জাহাঙ্গীর আমাদের ছোট শাহজাদা, ছোট। তো ভাগ্যক্রমে তার এখানে আসে। তো আমাদের মেহেরুন্নেসাও বড় হচ্ছে, আমাদের শাহজাদাও বড় হচ্ছে। একদিন কি হলো, একদিন হচ্ছে তারা তো একসাথে, যেহেতু একইতে বড় হচ্ছে, দুজনের সাথে পরিচয় আছে, তারা একবার ঘুরতে গেল, একদিন মেলার মধ্যে ঘুরতে গেল। এবং ঘোরার সময় ওই জাহাঙ্গীরের হাতে 2টা কবুতর ছিল। যেহেতু রাজার ছেলে, মুঘল সম্রাট, পুরা ভারতবর্ষের সম্রাট, তার ছেলে, তার পছন্দের 2টা কবুতর হাতে। তো কবুতরটা নিয়ে এরপরে মেলায় গেল। পোলাপান দেখবেন মেলায় যাওয়ার পর তারা কিন্তু ওই যে পোলাপান কিন্তু দাঁড়ায় থাকে না, বিভিন্ন দিকে ঘোরাফেরা করে, একটু ইয়া করে। তো জাহাঙ্গীর কি করলো, মেহেরুন্নেসার হাতে কবুতর 2টা দিয়ে সে এবার বললো যে তুমি এগুলো রাখো, আমি একটু ঘুরে আসি। তো সে ঘুরে এসে দেখলো কি মেহেরুন্নেসার হাতে 2টা কবুতর ছিল, সে ঘুরে এসে দেখে একটা আছে আরেকটা নাই। তো সে তো খুব রাগ করলো, তার শখের কবুতর। সে বলছে কি ব্যাপার, আমার কবুতর গেল কোথায়? তখন মেহেরুন্নেসা বলতেছে যে উড়ে গিয়েছে। তখন সে জিজ্ঞাসা করতেছে যে কিভাবে গিয়েছে? তখন আরেকটা হাতে যে কবুতরটা ছিল এটা ছেড়ে দিয়ে বলে এভাবে গিয়েছে, ঠিক আছে। এই কাহিনীর পরে এই জাহাঙ্গীর, তখন উনি শাহজাদা আমাদের, এই জাহাঙ্গীর কিন্তু সর্বপ্রথম এই মেহেরুন্নেসার প্রতি দুর্বল হয়। এবং দুর্বল হওয়ার পর সে কিন্তু সরাসরি আকবরকে গিয়ে ওই দিনই বাসায় গিয়ে বলে, তার বাবা আকবরকে বলে যে আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জাহাঙ্গীর হচ্ছে পরবর্তী মুঘল সম্রাট, আর মেহেরুন্নেসা হচ্ছে মাত্র একজন প্রজার মেয়ে, তাই না? তাহলে এটা তো আকবর কখনো চাইবে না তাদেরকে বিয়ে দিতে। তখন আকবর কি করলো, আকবর হচ্ছে মেহেরুন্নেসাকে আরেক ঘরে বিয়ে দিয়ে দিলেন। আলীকুলি বেগ নামক
এক ব্যক্তির কাছে উনি হচ্ছে বিয়ে দিয়ে দিলেন। তখন মেহেরুন্নেসার বয়স হচ্ছে 16 বছর এবং মেহেরুন্নেসার বয়স 33 বছর পর্যন্ত, এই 16 বছর থেকে উনি হচ্ছে ওই হাজবেন্ডের ঘরে সংসার করেন। ঠিক আছে, তারপরে আকবর মারা গেল, আমাদের জাহাঙ্গীর সাহেব সে এবার মুঘল সম্রাট হলেন। এই 16 বছর থেকে 33 বছর পরে হচ্ছে 33 বছর মেহেরুন্নেসার বয়স যখন 33 বছর, তখন কিন্তু এই মেহেরুন্নেসার হাজবেন্ড মারা গেল। মারা যাওয়ার পর সে কি করলো, সে হচ্ছে এবার মুঘল সাম্রাজ্যে আবার চলে আসলো, যেহেতু তার হাজবেন্ড মারা গেল। এতদিনে আমাদের জাহাঙ্গীর সাহেব কিন্তু এই মেহেরুন্নেসাকে ভুলতে পারে না এখনো। কিন্তু এই 16 থেকে 33 বছরের মধ্যে আমাদের শাহজাদা সাহেব কয়টা বিয়ে করছে জানেন? গুনে গুনে 19টা বিয়ে করছে। ঠিক আছে, গুনে গুনে 19টা বিয়ে করছে সে। কিন্তু তারপরও সে প্রথম ভালোবাসা এই মেহেরুন্নেসাকে কিন্তু সে ভুলতে পারে নাই। তো মেহেরুন্নেসা 33 বছর বয়সে এরপরে আসলো, মুঘল সাম্রাজ্যে আসলো। আসার পরে মুঘল সাম্রাজ্যে আসলো, জাহাঙ্গীর থেকে ঢাকা কিভাবে হলো, আচ্ছা এটা পরে আসতেছি। তাহলে দেখেন, তো এবার আসার পরে 4 বছর পরে ওনার বয়স যখন 37 বছর, তখন কিন্তু জাহাঙ্গীর হচ্ছে ওনাকে বিয়ে করলো, মেহেরুন্নেসাকে বিয়ে করলো। এবং উনি এই জাহাঙ্গীর কিন্তু মেহেরুন্নেসাকে এতই পছন্দ করতো যে মানে রাজ্যের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে মেহেরুন্নেসার কাছ থেকে পরামর্শ নিয়ে সে যে কোনো সিদ্ধান্ত নিত। এবং এই নামটা দেখেন, মেহেরুন্নেসার নাম, এই জাহাঙ্গীরই কিন্তু মেহেরুন্নেসার নাম প্রথমে পছন্দ করে কি দিলেন জানেন? পছন্দ করে প্রথম নাম দিলেন হচ্ছে নূর মহল। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেন তো, নূর মানে কি ভাই? আলো না? তাহলে নূর মানে যেহেতু আলো, তাহলে মহল, তার মানে নূর মহল, তার মানে বুঝাচ্ছে যে সে হচ্ছে আমার কি, মহলের আলো। তার মানে কি পরিমাণ পছন্দ করতো সে। এখানেও ক্ষান্ত থাকে না, সে পরবর্তীতে কি করছে জানেন? পরবর্তীতে এই নামটা চেঞ্জ করে সে রাখে কি বলেন দেখেন তো, রাখে হচ্ছে নূর জাহান। তার মানে কি, পুরা জাহানের আলো। ঠিক আছে, তাহলে কি পরিমাণ পছন্দ করতো দেখেন। ঠিক আছে, এই নূরজাহানের ভালো নামে কিন্তু এই মেহেরুন্নেসা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে মেহেরুন্নেসা হচ্ছে বা নূরজাহান হচ্ছে জাহাঙ্গীরের 20 নাম্বার স্ত্রী, 20তম স্ত্রী। ঠিক আছে, হ্যাঁ। তো আমরা আজকে এই পর্যন্ত পড়লাম। আমরা নেক্সট ক্লাসে, আমাদের হাতে আর সময় নেই আজকে, আমার একটু ইয়ে আছে, আমার আবার আরেক জেলায় অন্য জায়গায় যেতে হবে একটু, আগামীকালকে একটু অন্য জায়গায় আছে। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আজকে একটু আগে ছেড়ে দিলাম আপনাদেরকে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে আমরা এখান থেকে টেনে, অর্থাৎ জাহাঙ্গীর শেষ করেছি, এরপরে শাহজাহান আসবে, এখান থেকে টেনে হচ্ছে আমরা বাকি এটা কমপ্লিট করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।